সকালে ঘুমিয়ে আছি, তখন হঠাৎ ফোনটা চেঁচামেচি করতে শুরু করলো। কি আর করা, আর ঘুমিয়ে থাকতে পারলাম না। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি লেখা প্যারা দেওয়ার বাস। দেখি প্রচন্ড রাগ উঠে গেল। শান্তি নেই মায়ের জন্য, সারাটা দিন জ্বালায়, এত জ্বালায় তবুও শান্তি হয় না। আরে আপনারা আবার অন্য কিছু মনে করবেন না, এটা হচ্ছে আমার চাচাতো বোন, নাম মায়া। এর জ্বালাতনের কারণে লিখে রাখছি প্যারা দেওয়ার বাস। সারাদিন জ্বালায়, যেখানে যাই সেখানে। এই জ্বালায় ওয়াশরুমে গিয়েও শান্তি নাই। এদিকে ফোনটা বেজেই যাচ্ছে, আর ডরলাম না। ফোনটা সাইলেন্ট করে রেখে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার বোনটা এসে ধাক্কাতে লাগলো আর বলল, ভাইয়া, ওই ভাইয়া, জলদি ওঠ, কথা আছে। দূর হয়ে যা শয়তান, এখন চোখের সামনে থেকে একটু ঘুমাতে দে আমায়। এখন না শুনলে আম্মু ঝাড়ু নিয়ে আসবে, এই বলে দিলাম। যদি ঝাড়ুর বাড়ি খেতে না চাস তাহলে উঠে পড়। এটা শুনে তাড়াতাড়ি ঘুম মামা চলে গেল। আমি আম্মু একটু ভয় পাই বেশি, কিন্তু আব্বুর সাথে বন্ধুর মতো ফ্রি। তখন আমি বললাম, বল, উঠে পড়ছি। আম্মু বলছে তোকে নিচে যেতে, জলদি গিয়ে শুনে আয়। ঠিক আছে, এখনই যাচ্ছি। তারপর উঠে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্নাঘরে। আমি সেখানে গিয়ে বললাম, আম্মু তুমি আমায় ডাকছো? ডাকছি মানে তোকে ঝাড়ু দিয়ে মারবো। তুই মায়া কল দিলে ধরিস না কেন? কি বলবো, এই জ্বালায় ফোন ধরতে মন চায় না, কিন্তু আম্মুর জন্য ধরতে হয়। যদি না ফোন ধরি তাহলে এমনি উল্টোপাল্টা বিচার দিয়ে দেয়। আর অবশেষে জাতীয় ঝাড়ুর বাড়ি আমার পিঠে পড়ে কারে বলবো এত কষ্টের কথা। আমার চুপ করে থাকা দেখে আম্মু বলল, কিরে কথা বলছিস না কেন? তুই মায়ার ফোন ধরিস না কেন? আম্মু আমি মায়ের ফোন সব সময় ধরি। মিথ্যা কথা বলছে তোমার কাছে। তুই ফোন যদি ধরিস তাহলে তোকে এখন কতগুলো কল দিয়েছি, তুই ধরলি না কেন? আমি ঘুমিয়েছিলাম, তাই তার ফোন শুনতে পাইনি। আচ্ছা ঠিক, যা, কিছু বললাম না আজ। আর তোকে মায়া বলেছে এখনই যেতে, কি কাজ আছে বললো, গিয়ে দেখ তো। কাজ না ছাই, শুধু শুধু নিয়ে যাবে শয়তান মাইয়া। কিরে জলদি যা, গিয়ে দেখে আয়। কি আর করা, তারপর চলে আসলাম বাহিরে। এসে দেখি সকাল 9টা বাজে। ওহো, আমার চাচার বাসা আমাদের বাসা থেকে একটু দূরেই, 10 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়। চলুন যেতে যেতে পরিচয় দিয়ে ফেলি। আমার নাম নীরব আহমেদ। আমরা এক বোন এক ভাই। বোনটা আমার ছোট, আমি এবার ইন্টারে পড়ি, আর বোনটা 9ম শ্রেণীতে পড়ে। আব্বু একটা সরকারি জব করে, আম্মু বাসায় থাকে। মধ্যবিত্ত আমরা সব মিলে হ্যাপি ফ্যামিলি। আর চাচা আমাদের চেয়ে অনেক বড় লোক, আর তার একটাই মেয়ে, নাম মায়া। আরেকটি ছেলে ছিল, জন্মের সময় মারা গেছে। তারপর মায়া এসেছে এই পৃথিবীতে। মায়া আমার থেকে 2 বছরের বড়। মায়া এখন অনার্সে পড়ে। ওহো, আপনাদের বলতে বলতে চলে এসেছি চাচার বাসায়। তখন কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর চাচি এসে খুলে দিল। তখন আমি সালাম দিয়ে বললাম, কেমন আছো চাচি তুমি? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। তা এত দেরি করে আসলি কেন? মায়া কখন থেকে কল দিচ্ছে, আর তোর ওপর যা রাগ করেছে সব আমার ওপর দেখিয়েছে। ঘুম থেকে উঠতে একটু লেট হলো। আর চাচা কোথায়? তোর চাচা মায়ার রাগ দেখে তাড়াতাড়ি চলে গেছে। জানিস তো কেমন রাগী মেয়ে, আর সব রাগ আমার ওপর দেখিয়েছে। জলদি যা, ওপরে গিয়ে রাগ ভাঙা। দেখ কিসের জন্য তোকে ডাকছে। ঠিক আছে, যাচ্ছি। তারপর উপরে গিয়ে দরজায় টোকাতে বললাম, ভাইয়া দরজাটা খোলো, আমি আসছি। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। তখন আবার ডাকলাম, তাও কোনো শব্দ আসছে না। তখন আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। এটা বলে পিছনে ফিরলাম। সাথে সাথে দরজা খুলে একটা টান দিয়ে রুমে নিয়ে দেয়ালের সাথে আমায় ধাক্কা দিয়ে জোরে গলা চেপে ধরলো, আর রাগী গলায় বলল, তোকে আমি কতগুলো কল দিয়েছি, তুই আমার কল রিসিভ করিস নাই কেন? এতটাই জোরে গলা চেপে ধরলো কথা বলতে পারছি না, আর প্রচন্ড ব্যথা পাচ্ছিলাম। তখন মায়া আবার বলল, তোকে কতবার বলছি আমার সাথে সাথে ফোন রিসিভ করবি, তোকে যখনই বলবো আমার কাছে আসবি, তারপরও কেন আসিস না বল? কিছুই বলতে পারছি না। কিছুক্ষণ এমন করে গলা চেপে ধরে থাকলে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। ঠিক তখন মায়ার আম্মু এসে মায়াকে ছাড়িয়ে বলল, কি করছিস তুই? ছেলেটা মরে যাবে, এমন করে কেউ গলা চেপে ধরে?
আমার ছেড়ে দেওয়ার পর কাশতে লাগলাম। আমি গলায় ধরে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে লাগলাম। তখন মায়া বলল, মেরে ফেলবো ওকে। কতবার বলেছে আমার কল রিসিভ করবি, যখন বলবো তখন আসবি, কিন্তু গতকাল রাত থেকে আমার কল রিসিভ করে না। গতকাল রাতে আদিবাকে বলেছি ওকে পাঠিয়ে দিতে, কিন্তু বলার পর তাও আসলো না। সকালে কল দিয়েছি, রিসিভ করলো না। ছেলেটার কি ঘুম নেই চোখে? যখনই বলবি তখনই আসতে হবে। রাতে ঘুমাচ্ছিল তাই হয়তো আসেনি। আর এত ফোন দেওয়ার কি হয়েছে? তুমি চুপ করো, তোমায় কথা বলতে বলছি। তুমি তোমার ঘরে যাও। এটা বলে মায়া তার আম্মুকে তার আম্মু রুমে পাঠিয়ে দিল আর দরজা আটকে সে খাটে বসে রইল। আমি দেওয়ালের সাথে মিশে চুপ করে দাঁড়িয়ে আছি। নিচের দিকে তাকিয়ে কিছু বলার নেই। আমি সত্যিই গতকাল রাত থেকে ফোন রিসিভ করিনি। আমায় রাতে আদিবা বলেছে আসছে, কিন্তু আমি ইচ্ছে করে আসিনি। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর মায়া আমার দিকে তাকিয়ে দেখে আমি নিচের দিকে তাকিয়ে আছি। তখন আমায় বলল, কিরে চুপ করেছিস কেন? আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি। কিরে কথা বল, রাগ করেছিস? হ্যাঁ, এত কষ্ট দিয়ে বলে রাগ করছে কিনা, শয়তান মাইয়া। খুব ব্যথা পাইছিস গলায়? না, ব্যথা পাইনি। তখন মায়া দৌড়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লো আর বলল, সরি, প্লিজ আমায় ক্ষমা করে দে। তুই তো জানিস আমার রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুই যখন গতকাল আসিস নাই তখন খুব রাগ হয়েছিল, আর সকালে যখন আমার ফোন রিসিভ করিস নাই তখন আরো রাগ হয়েছিল। তাই রাগের মাথায় তোকে একটু বেশি জোরে গলা চেপে ধরে ফেলেছি। প্লিজ ক্ষমা করে দে। ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। সত্যি কথা বলছিস তুই? সত্যি কথা বলছি। তখন মায়া উঠে সাথে সাথে দুই গালে দুইটা কিস করে বলল, তুই ঘাটে বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর খাটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো আর আমি তার দিকে তাকিয়ে দেখি অবাক হয়ে গেছি। নিজের কাছে কেমন জানি লজ্জা লাগছে আমার। আপনারা বুঝতে পারলে না তো বলছি কি হয়েছে। মায়া একদম শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে আসছে আমার সামনে। তখন মায়া আমার আরো কাছে আসলো। আমি সাথে সাথে চোখ বন্ধ করে দিয়েছি আর বললাম, এগুলো কি পরে আসছো তুমি আমার সামনে? জলদি যাও, এগুলো চেঞ্জ করে আসো। কেন, আমায় কি ভালো লাগছে না? চোখ দুটো খুলে ভালো করে দেখ। না, আমি চোখ খুলবো না, তুমি যাও, এগুলো চেঞ্জ করে আসো। তুই চোখ না খুললে আমি তোর সাথে অন্য কিছু করব। জলদি চোখ দুটো খুল। কি করবো আর, বিপদে পড়ে চোখ খুললাম আর অবাক হয়ে তাকিয়ে আছি। তখন মায়া বলল, কিরে এমন করে কি দেখছিস? আচ্ছা, আমায় কেমন লাগছে এখন? খুব সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগছে, আর কিছু বলবি না? আচ্ছা, তুমি এগুলো আমার সামনে পরে আসলে কেন? তোর সামনে পড়ে আসবো না তো কার সামনে পড়ে আসবো? তুই তো দেখবি। মানে কি বলছো তুমি? কিছু না, গতকাল কিনে নিয়ে আসছি, তাই তোকে প্রথম পরে দেখালাম, কেমন লাগলো? খুব বাজে, এগুলো আর কখনো পরবে না। আজ পরেছো, এতটুকুই থাক। তাহলে কি এটা ফেলে দিব? এগুলো না পরে লং 3 পিস পরবে বাসায়, আর বাহিরে বোরকা পরে বের হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি চলে যাই, এখন কলেজে যেতে হবে। আর কিছুক্ষণ থাক, তুই কাছে থাকলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর আম্মু আমায় ঝাড়ু দিয়ে মারবে। কলেজের সময় হয়ে যাচ্ছে, তুমি ভার্সিটি যাও। ঠিক আছে যা তাহলে, আর দুপুরে আমার সাথে দেখা করবি কল দিলে। আচ্ছা, পরে দেখা যাবে। তারপর আমি চলে আসতে যাব, তখন মায়া আমার হাতে ধরে এক টানে তার কাছে নিয়ে আসলো আর বলল, কি করে যে তোকে যেতে দেই, মন চাইছে না যে। এটা বলেই দুই গালে দুটি কিস করলো। তখন আমি বললাম, এটা কি করলে তুমি? এগুলো ঠিক হচ্ছে না। আমরা কিন্তু বলতে গেলে ভাই বোন। আমরা অনেক বড় হয়েছি, মানুষ দেখলে খারাপ ভাবতে পারে। কিসের ভাই বোন? আমি তো সেগুলো কিছু ভাবি না, যে যাই ভাবতে থাকুক, আমি তোকে নিজের কাছে পেতে চাই। আমি চলে যাচ্ছি। তখন মায়া বলল, মায়া চলে যেতে তখন আমি নিচে বসলাম। আসার পর চাচিকে বললাম চলে যাচ্ছি। তখন চাচি বলল খেয়ে যেতে, কিন্তু আমি বললাম দুপুরে এসে খাবো। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। তখন সামনে দেখলাম জাহিদ যাচ্ছে। ওহো, জাহিদ আমার বন্ধু। আরো বন্ধু আছে, সাথে থাকুন, সব জানতে পারবেন। তখন আমি দৌড়ে গিয়ে বললাম,
কিরে, তুই আমায় আজ একা রেখে চলে যাচ্ছিস? একবার ফোন করে তো বলতে পারতি। ফোনে টাকা নাই তাই ফোন দিতে পারিনি। আমি মনে করেছি তুই চলে গিয়েছিস। আচ্ছা চল, সময় কম। তারপর হেঁটে যেতে লাগলাম। আমরা যেই কলেজে পড়ি আমাদের বাসা থেকে অনেকটা দূরে। সিএনজি যেতে হয়, ভাড়া 10 টাকা নেয়। কিছু দূরে সিএনজি স্ট্যান্ড। তখন ভাবলাম দুজনের জন্য 2টা আইসক্রিম নেওয়া যাক। খেতে খেতে যাব, যে বাবা সেই কাজ। কিনে খেতে খেতে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর আমার জুতোর ফিতা খুলে গেল। তখন মুখে আইসক্রিম নিয়ে বাজছিলাম। হঠাৎ মায়া কোথা থেকে এসে আমার মুখ থেকে আইসক্রিম নিয়ে খেতে লাগলো আর বলল, যাক, তাহলে যা চাইলাম তা পেয়ে গেলাম। তারপর মায়া চলে গেল। তখন জাহিদ বলল, এটা কি হলো দোস্ত? তোর মুখের আইসক্রিম নিয়ে খেয়ে ফেললো? হয়তো টাকা নেই তাই নিয়ে গেছে। আচ্ছা চল এখন যাওয়া যাক, এগুলো ভেবে লাভ নেই। ঠিক আছে, চল যাওয়া যাক। তারপর আমি আর জাহিদ হাঁটতে লাগলাম। ওহো, আপনাদের কাছে তো বলাই হয়নি মায়ার ভার্সিটি কোথায়। মায়ার ভার্সিটি আর আমাদের কলেজ দুটি 2 রাস্তায় দিয়ে যেতে হয়, তাই একটু বাঁচা গেল। নয়তো কলেজে গিয়েও ঝালাতো মায়ার ভার্সিটি একটু কাছেই। তারপর আমি আর জাহিদ গিয়ে একটা সিএনজিতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর সিএনজি ছেড়ে দিল। 15 মিনিট পর কলেজ চলে আসলাম। সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে কলেজে চলে আসলাম মাঠ দিয়ে। ক্লাসে যাচ্ছিলাম, তখন নীলা এসে পথ আটকে দাঁড়ালো। নীলা হচ্ছে এইখানকার নেতার মেয়ে। নীলা নাকি আমায় পছন্দ করে, কিন্তু আমি তাকে পছন্দ করি না, কারণ সে রাতে ড্রিঙ্ক করে বাজে নেশা করে, তাই আমি তাকে পছন্দ করি না। তখন নীলা বলল, আমার জানো চলে আসছে, আমি সেই কখন থেকে বসে আছি তোমার জন্য। এই, তোমাকে না আমি বললাম আমার সামনে আসবে না, তবু আসছো কেন? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে কেন তোমার কাছে টেনে নিচ্ছ না? আমি আগেও বলেছি, এখন আবার বলছি, ভালো করে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না, সামনে থেকে সরো। এই বলে আমি নীলার পাশ কেটে চলে আসতে লাগলাম। তখন নীলা বলল, তুমি যতই না বলো না কেন, একদিন ঠিক আমায় ভালোবাসতে হবে। আমি তোমার ভালোবাসা নিয়েই ছাড়বো। আমি কিছু না বলে চলে আসলাম ক্লাসে। এসে বসে আছি, তখন জাহিদ বলল, দোস্ত, এই মেয়ে যে আঠার মতো তোর পিছে লাগছে, একদিন তোকে ঠিক ভালোবাসার কথা বলিয়েই ছাড়বে দেখিস। তার চেয়ে ভালো এখনই বলে দে ভালোবাসিস। শোন, আমি কল্পনাও ভাবি না এই মেয়ের কথা কোনোদিন আমি একে ভালোবাসতে যাব। যদি তোর ইচ্ছে হয় তাহলে তুই গিয়ে প্রেম কর, আর নয়তো চুপ থাক। তখন জাহিদ বলল, না থাক, এই মেয়ে আমার লাগবে না, চুপ থাকছি। তখন জাহিদ চুপ করে রইল। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। তখন আমি জাহিদকে বললাম, কিরে, ওই 2 হারামি কই আজ আসলো না যে? কার কথা বলছিস তুই? ফারার সাবিরের কথা? ওই দুটো কোথায় আজ? আমিও জানি না, গতকাল তো কিছু বলেনি। আচ্ছা, পরে ফোন করে জেনে নিব কেন আসেনি। এখন ক্লাস কর। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। এক এক করে 4টি ক্লাস করলাম। 5ম ক্লাস হচ্ছে সাবিনা ম্যাডাম এর। এই ক্লাস কেউ মিস করে না। আগের ক্লাসগুলো মিস করলেও কারণ এই ম্যাডাম অনেক মজা করে। ক্লাসে এসে সবার সাথে দুষ্টুমি করে, আর দেখতে খুবই সুন্দর ম্যাডাম। বয়স খুবই কম, এখনো তার বিয়ে হয়নি। এখন বুঝতেই পারছেন তো। তারপর ম্যাডাম ক্লাসে আসার পর সবাই দাঁড়িয়ে গেল, আর ম্যাডাম বলল, বসে পড়ো সব বড় বড় বাচ্চারা, তা আজ সবাই ক্লাসে আছে? তখন সবাই বলল, হ্যাঁ, কিন্তু আমি বললাম, না ম্যাডাম, 2 জন আসেনি। কে আসেনি আজ? ফাহাদ আর সাব্বির আসেনি ম্যাডাম। এই শয়তান পোড়া 2টা ঠিক মতো ক্লাসে আসে না। আগামীকাল কিছু একটা করতে হবে এদের দুজনকে। আচ্ছা, আজ তোমাদের কিছু প্রশ্ন করব, উত্তর দিবে। যাকে যেটা বলবো সেটা উত্তর দিতে হবে। তখন সবাই মিলে হ্যাঁ বলল। তখন ম্যাডাম বলল, প্রথম একজন ছেলেকে জিজ্ঞেস করবে, তারপর একজন মেয়েকে। তখন প্রথম জাহিদকে বলল দাঁড়াতে, আর জাহিদ বলল, ম্যাডাম, এতগুলো ছাত্র রেখে আমায় প্রথম ধরতে হলো, এটাই ভয় পাচ্ছিলাম। এখন তোমাকে যা বলবো তার বিপরীত নাম বলতে হবে, মানে হাসির। চেষ্টা করব, বলেন ম্যাডাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমার ফোনটা সাইলেন্ট করা, তাই শব্দ হয়নি, কিন্তু পকেটে ফোন, তাই কাঁপাকাঁপি শুরু করছে। আমি আর ফোন দেখলাম না, কারণ ম্যাডাম এদিকেই তাকিয়ে আছে। তখন ম্যাডাম বলল,
তোমার নাম কি? ফেসবুক। তোমার আব্বুর নাম কি? ইউটিউব। তোমার আম্মুর নাম কি? গুগল। তোমার বোনের নাম কি? হোয়াটসঅ্যাপ। তোমার ছোট ভাইয়ের নাম কি? টুইটার। ম্যাডাম নাম শুনে হাসতে লাগলো, তখন হাসতে হাসতে বলল, হ্যাঁ, ভালো বলছো অবশ্য। এখন নীলা দাঁড়াও। তখন নীলা দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলুন ম্যাডাম। তুমি কাউকে ভালোবাসো এই কলেজের মাঝে? থাকলে বলতে পারো আমায়, আমি সাহায্য করতে পারি। এটা শুনে নীলা খুব খুশি হলো। তখন নীলা কিছু বলতে যাবে তার আগে কেউ ম্যাডামকে ডাকলো। ক্লাসের বাহির থেকে কণ্ঠটা মেয়ের। তখন সবাই তাকিয়ে দেখলো একটা মেয়ে। আমি তাকিয়ে দেখি মায়া অবাক হয়ে গেছি। তাকে দেখে তখন ম্যাডাম বলল, তুমি এই ক্লাসে? না, আমি এই ক্লাসের না। তাহলে তুমি কোন ক্লাসের? আমি অনার্সের ছাত্রী। ম্যাডাম অবাক হয়ে বলল, তাহলে তুমি এই কলেজে কি করছো ভার্সিটি রেখে? তখন মায়া ভিতরে এসে ম্যাডামের কাছে একটা লাঠি ছিল, সেটা নিয়ে আমার কাছে এসে মায়া আমার 2টা বাড়ি দিয়ে বলল, এই শয়তানটার জন্য আসছি। কতগুলো কল দিয়েছি তবুও রিসিভ করে না। আজ একে মেরেই ফেলবো আমি। এই বলে আমায় মারতে লাগলো মায়া। তখন ম্যাডাম এসে মায়ের হাত থেকে লাঠি নিয়ে বলল, থামো বলছি। তুমি কি দেখছো না ও এখনো ক্লাসে আছে? না, আমি দেখি না। না দেখলে এখন দেখে নাও। আর ক্লাসে থাকলে তাহলে ফোনটা রিসিভ করবে কি করে শুনি? আর তুমি বা কেন কল দিবে? তুমি কি জানো না এখন ক্লাসের টাইম? আমি এত কিছু জানতে চাই না। কোথায় আছে না আছে, আমার ফোন রিসিভ করেনি কেন? এই বলে আমায় আবার ঘুষি মারতে লাগলো। শয়তানটার জ্বালায় এখন ক্লাসেও শান্তি নেই। তখন ম্যাডাম বলল, তোমরা দুজন ক্লাসের বাইরে গিয়ে মারামারি করো, কিন্তু এই ক্লাসে না। যাও, ক্লাস থেকে বের হও। তখন মায়া রেগে আমার ব্যাগ নিয়ে বাহিরে চলে গেল। আমি আর কি করব, আস্তে আস্তে বের হয়ে যেতে লাগলাম। তখন ম্যাডাম আমায় বলল, শোনো, নেক্সট টাইম ক্লাসে ফোন নিয়ে আসবা না, মনে থাকে যেন কথাটা। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন ম্যাডাম আবার বলল, এটা কি তোমার গার্লফ্রেন্ড? আমি কিছু বলবো তখন একটু নীলার দিকে তাকিয়ে দেখি নীলা রেগে অ্যাটম বোম হয়ে গেছে। তখন আমি মনে মনে বললাম, এখন মায়া তো নেই, থাক আর চাচাতো বোন বলবো না। হ্যাঁ বলেই দিই, অন্তত পক্ষে নীলা তো পিছু ছাড়াবে। আমি চুপ করে আছি বলে তখন ম্যাডাম আবার বলল, কি হলো বলো? লজ্জা না পেয়ে সত্যি কথা বলে ফেলো। তখন আমি ম্যাডামকে উদ্দেশ্য করে বললাম, ম্যাডাম আমার গার্লফ্রেন্ড। আমিও বুঝতে পারছি অনেক রাগী মেয়ে। আর দেখে যা বুঝতে পারছি তোমাকে অনেক ভালোবাসি। ম্যাডাম এখন যাই আমি। আমি এই বলে ক্লাসের বাইরে চলে আসলাম। এসে দেখি মায়া কলেজ থেকে বের হয়ে যাচ্ছে। তখন আমি দৌড়ে মায়ের কাছে গিয়ে কিছু বলতে যাব, তখন মায়া আমায় আমার ব্যাগ দিয়ে মারতে লাগলো আর বলল, তোকে কতদিন বললাম আমার ফোন সাথে সাথে রিসিভ করবি, তবুও কেন রিসিভ করিস না? তখন আমি মায়াকে বললাম, তুমি ভার্সিটি রেখে কলেজ আসলে কেন? এটা আগে বলো, এখনো তোমার ক্লাস টাইম? আগে তুই বল আমার ফোন কেন রিসিভ করিসনি? যা বাবা, ক্লাসে কি করে ফোন রিসিভ করব? তুমি কি জানো না ক্লাসে ফোন নিয়ে যাওয়া নিষেধ? সেখানে কি করে কথা বলবো? কেন, তুই ফোন নিয়ে বাইরে চলে আসতি, তাহলে কি পায়ে ব্যথা করতো? আচ্ছা সরি সরি, এখন বলো কিসের জন্য কল দিলে আমায়? তখন মায়া আমার গলায় চেপে ধরে বলল, নেক্সট টাইম যেন আর না হয়, তাহলে কিন্তু তোর খবর আছে। তারপর ছেড়ে দিল আর বলল, আয়, আমার সাথে গেলেই বুঝতে পারবি কি জন্য। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর পিছু পিছু যেতে লাগলাম। কিছুটা সামনে গিয়ে একটা দোকান থেকে আইসক্রিম নিল। মায়া নিয়ে একটা ফাঁকা নির্জন জায়গায় নিয়ে গেল, গিয়ে বলল, এখানে বস। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম আর বসে পড়লাম। তখন মায়া আমার হাতে আইসক্রিম নিয়ে বলল, এই আইসক্রিম তুই না কামড়িয়ে এই কিছুক্ষণ খাবি।
তারপর আমায় দিবি, আমি খাবো। আমি মায়ের কথা শুনে অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, তুমি আমার মুখেরটা খাবে? খাবো। যাওয়ার সময় যে আইসক্রিম তোর মুখ থেকে নিয়ে গেছিস অনেক মিষ্টি লেগেছে। যখন শেষ হয়েছে তখন আমি যখন আরেকটা কিনে খেলাম তখন তিতে লাগছে। এখন তুই খেয়ে দিবি, তারপর আমি খাবো। কি পাগল মেয়ে বাবা, আজকালের বাচ্চাদেরও কিছু খাওয়ানো যায় না, আর মায়া আমার মুখেরটা খেতে চাইছে। বুঝতে পারছি না কি হয়েছে। তখন মায়া ধমকে আবার বলল, কি হলো, জলদি খাওয়া শুরু। এত জোরে ধমক দিয়েছে আমি ভয় পেয়ে গেছি। তখন আর কিছু না বলেই খেতে লাগলাম। আমি খাচ্ছি আর মায়া আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তখন আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগতে শুরু করলো। আমার খাওয়ার সময় কেউ যদি তাকিয়ে থাকে আমার দিকে তাহলে আমি খেতে পারি না। তখন আমি অন্যদিকে ফিরে খেতে লাগলাম আর মায়া তখন বলল, কিরে, তুই ওইদিকে ঘুরে খাচ্ছিস কেন? এদিকে ফির আমার দিকে। কি আর করব, তখন তার দিকে ফিরেই খেতে হলো। কিছুক্ষণ পর মায়া টান দিয়ে আইসক্রিম নিয়ে বলল, আর পারবো না, এখন দে জলদি। তখন মায়া আইসক্রিম তার মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেললো আর বলল, সত্যি তোর ঠোঁটের ছোঁয়ায় এই আইসক্রিমটা যেন মধুর মতো করে তুলেছে। এই বলে মায়া খেতে লাগলো। আমি আর কি করব, তাকিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মায়ার খাওয়া শেষ হলে বলে, আমি আর একটা নিয়ে আসছি, দাঁড়া। আর না, এখন আমি বাসায় যাব। তুমি আমায় মারলেও আর পারবো না। ঠিক আছে, তাহলে বিকেলে একটা আইসক্রিম নিয়ে আমার বাসায় আসবি। এখন বাসায় যা, আমি ভার্সিটি থেকে বইগুলো নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম আর এসে একটা সিএনজিতে উঠে বসে বসে ভাবতে লাগলাম, মায়ের এমনটা করা কি ঠিক হচ্ছে? আমরা তো ভাই বোনের মতো, কিন্তু মায়া যে পাগলামি শুরু করছে, কেউ দেখে বলবে না আমার চাচাতো বোন? সবাই ভাবতে পারে গার্লফ্রেন্ড এতটা ঘনিষ্ঠ হওয়া উচিত নয়। মায়ের থেকে একটু দূরে থাকতে হবে আমার, তাহলে দুজনের নামে খারাপ কথা উঠবে। এমনি কি দুই পরিবারের। ভাবতে ভাবতে চলে আসলাম। এসে সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে বাসায় চলে আসলাম। এদিকে মায়া তার ভার্সিটি গিয়ে তার বইগুলো নিয়ে তার বান্ধবী অহনার সাথে আসছিল। তখন অহনা বলল, কিরে, তখন এত রেগে কোথায় গিয়েছিলি তুই? কোথায় আবার যাব, নীরবের কলেজে গিয়েছিলাম। শয়তানটা ফোন ধরছিল না। তখন অহনা অবাক হয়ে মায়াকে বলল, কি, তুই কলেজে গিয়েছিলি? কি করব বলো, শয়তানটা কি জাদু করেছে, থাকতেই পারি না না দেখে। এমনকি কথা না বললেও থাকতে পারি না। ও, বুঝতে পারছি, তুই ভালোবেসে ফেলছিস। আরো 1 বছর আগে থেকে ভালোবাসি। বলিস কি? তাহলে বলে ফেল। এখানেই তো সমস্যা বলতে গেলে, কারণ ও আমায় চাচাতো বোনের চোখে দেখে। এর চোখের নামে ইজ্জত পুরো থানায় মামলা করা দরকার। না, সেটাও করা যাবে না, তাহলে আমার থেকে দূরে চলে যাবে। ওহ, এই সমস্যা। শোন, তোকে আমি একটা প্ল্যান বলছি। তুই যদি এই কাজ করতে পারিস তাহলে 100% তোকে ভালোবাসবে। তাহলে জলদি বল। এখন না, আজ বিকেলে আমার বাসায় আসবি, তখন বলবো। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা কি জানিস, আসার সময় আইসক্রিম খেয়েছি, ওর খাওয়া আইসক্রিম। তার মানে তুই তার খাওয়া এই আইসক্রিম খেতে গিয়েছিলি? কি করব বল, আমি নিজে কিনে খেতে গেলে তিতে লাগে, তাই গিয়েছি তার আইসক্রিম খেতে। মিষ্টি লাগে অনেক। তুই তো কিস করলেই হয়, আইসক্রিম না খেয়ে। এটা যদি এখন করতে যাই তাহলে রাগ করবে আর আমার সামনেই আসবে না। এখন তো বকা দিয়ে সামনে নিয়ে আসি, তখন আর আসবেই না। যে করেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, আমি ওকে আমার চাই। পাবি, চিন্তা করিস না। আজ বিকেলে আমার বাসায় আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন বাসায় যা, তোর বাসায় এসে গিয়েছিস। এ কি রে, আমরা এতটা পথ কথা বলে চলে আসছি। এখন বাসায় যা। আচ্ছা ঠিক আছে। তারপর মায়া
চলে গেল তার বাসায়, আর অহনা চলল তার বাসার উদ্দেশ্যে। এদিকে আমি বাসায় আসার পর আম্মু আমায় দেখে বলল, কিরে আজ এত তাড়াতাড়ি চলে এলি কলেজ থেকে, কারণ কি? তখন আমি একটু মজা করে বললাম, এতদিন স্যার আমাদের ছুটি দিত, আজ আমরা স্যারদের তাড়াতাড়ি ছুটি দিয়ে চলে আসছি। তখন আম্মু একটু রাগী গলায় বলল, বুঝতে পারছি, ঝাড়ু নিয়ে আসা লাগবে। তখন আমি করুণ গলায় বললাম, কথায় কথায় এই জাতীয় ঝাড়ুর কথাটা বলো কেন? জানো ভয় লাগে, তবুও বলো। হয়েছে, এখন বল কি জন্য এত তাড়াতাড়ি চলে এলি কলেজ থেকে? তোমার জন্য দেখছি তাড়াতাড়ি বাসায়ও ফেরা যাবে না, আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে কলেজ থেকে। আচ্ছা ঠিক আছে, যা। আদিবা আসছে আম্মু? রুমে আছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। এসেই ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে রইলাম। আরও কিছুক্ষণ যাওয়ার পর বোন এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর আমি গিয়ে খাবার খেয়ে নিলাম। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে বাসা থেকে বেরিয়ে পড়লাম আড্ডা দিতে। তারপর জাহিদকে ফোন দিলাম, বললাম আমাদের আড্ডাখানায় আসতে। আমি গিয়ে বসে রইলাম। তার কিছুক্ষণ পর জাহিদ আসলো। এসেই বলল, তুই কখন আসলি? আসছি আরো অনেকক্ষণ আগে। এখনই 2 হারামিকে কল দিয়ে বল আসতে। আচ্ছা, সে না হয় দিচ্ছি, তার আগে তুই একটা কথা বল। বল, কি বলবো? শালা, তুই মায়ের সাথে প্রেম করিস আর আমি জানি না? আরে থাম, মারিস না। তুই ওটা সত্যি ভেবে নিয়েছিস? তো বিশ্বাস না করার কি হলো? তুই নিজেই তো বললি মায়া তোর গার্লফ্রেন্ড। আরে তখন এটা বলেছি যাতে নীলা আমার পিছু ছাড়ে। আর মায়া আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? মায়া আমার চাচাতো বোন, আমি বোনের মতো দেখি। দেখিস আবার বইয়ের মতো দেখিস না যেন। যে যুগ আসছে মামাতো বোনকে বিয়ে করছে, আর এখানে তো চাচাতো বোন কিছুই না। চুপ কর তো। আমি মায়াকে বোনের মতো দেখি, এগুলো কিছুই না, বুঝতে পারছিস? বুঝতে পারছি। আমি তো সত্যি মনে করেছি। তুই তো জানিস নীলা কেমন মেয়ে, আর আমি নীলাকে পছন্দ করি না। আর তাছাড়া দেখিস তো আমার জ্বালায় আমি না করেছি তবুও কথা শুনছে না। তাই ম্যাডাম যখন জিজ্ঞেস করলো আর না করলাম না, হ্যাঁ বলে দিলাম, কারণ নীলা এটা শুনে পিছু ছাড়বে আমার। নীলা কখনো তোর পিছু ছাড়বে না। নিশ্চয়ই পিছু ছাড়বে, এটা শুনতে যেহেতু পেরেছে। তুই ভাবলি কি করে তোর পিছু ছাড়বে এই মেয়ে? তুই জানিস কি হয়েছে তুই আসার পর? কেন, কি হয়েছে? তুই যখন এটা বলে ক্লাস থেকে চলে আসছিস তখন নীলা তার সমস্ত বই ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কি বলছে জানিস? তুই শুধু নীলার আর কারো না। নীলা যদি তোকে না পায় তাহলে সে তোকে কারো হতে দিবে না, এমনকি তোর আশেপাশে যে থাকবে তার জীবন কেড়ে নেবে, আর মায়াকে সে ছাড়বে না। এটা বলে কান্না করতে করতে চলে যায়। বাবা, এই মেয়ে দেখি আরো ডেঞ্জারাস। এখন কি করবি বল? চিন্তা নেই, মায়াকে কিছু করতে পারবে না। মায়ের সামনে গেলে মায়ের চুল কেটে দিবে। তার মামা হচ্ছে সেনাবাহিনীর মেজর। নীলার বাবার আর কতটুকু পাওয়ার। আরে আমি মায়ের কথা বলছি না, আমি তোর কথা বলছি। তোকে যদি উঠিয়ে নিয়ে যাই? আরে না, কিচ্ছু হবে না, দেখিস। দেখা যাবে। তখন আমি কিছু বলতে যাব, তার আগে আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মায়া ফোন করেছে। তখন জাহিদ বলল, কে ফোন দিয়েছে? আর কে দিবে, মায়া ছাড়া। ও আচ্ছা, কথা বল। দোস্ত, ফোনটা তুই রিসিভ করে বল নীরব এখানে নাই, ফোনটা রেখে কোথাও গিয়েছে। আমি এখন কথা বলতে পারবো না। ঠিক আছে, আমি বলছি, ফোনটা দে। তখন জাহিদ ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন আপনি? তুই কে এটা আগে বল। তখন জাহিদ ফোনটা চেপে ধরে আমায় বলল, দোস্ত, এই মেয়ে তো প্রচন্ড রেগে আছে মনে হচ্ছে, যেভাবে ধমক দিচ্ছে আমায়। আরে কথা বল, নয়তো বুঝতে পেরে যাবে। ও আচ্ছা, বলছি। তখন জাহিদ মায়াকে বলল, আমি জাহিদ বলছি, নীরবের বন্ধু। তুই কে এটা আমি শুনতে চাই না। দেখ, রাগ উঠাস না।
তাহলে কিন্তু তোকে এসে মেরে হাত পা ভেঙে দিব। নীরবের কাছে ফোনটা দে, এত কথা না বলে। দেখুন, নীরব আমায় আপনাকে বলতে বলেছে ও এখানে নেই। এখন ফোন রাখেন, আসলে আমি ফোন দিব। কেমনটা লাগে বলেন তো? আমি বললাম কি আর বলল কি? তখন আমি জাহিদকে ঘুষি দিয়ে বললাম, শালা তোকে আমি বললাম আমি এখানে নেই বলতে, আর তুই বলে দিলি। তখন জাহিদ আমার কাছে ফোনটা দিয়ে বলল, নে তুই কথা বল। এমন শিশু পোলাটারে হাত পা ভাঙার হুমকি দেয়? দর তুই কথা বল। মেয়েদের হাতে মার খাওয়ার ইচ্ছে নেই আমার। তখন আমি ফোনটা নেওয়া মাত্র মায়া বলল, শয়তান বান্দর, তুই এক্ষুনি 3 মিনিটের মাঝে আমার বাসায় আয়, তারপর তোকে বুঝাচ্ছি মিথ্যা কথা বলা। তখন আমি বললাম, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তোর কাজকে আমি গুলি করে মারবো, তুই এক্ষুনি আয় বলছি। না, আমি আসতে পারবো না। আসবি না তাহলে? না, আসবো না। তখন মায়া আর কিছু না বলে ফোন কেটে দিল। আমিও ফোনটা পকেটে রেখে দিলাম। তখন জাহিদ বলল, কিরে তুই না করলি কেন? গিয়ে দেখা করে আসতি, তুই তো বসে আছিস। চুপ কর তো, এর জ্বালায় কি একটু আড্ডা দিতেও পারবো না? যেখানে যাই সেখানেই এর ফোন, সারা দিন জ্বালায়, আর ভালো লাগছে না, যা করার করুক। হঠাৎ তখন কেউ আমার পেছন থেকে কলার চেপে ধরল। আমি পেছনে ফিরে দেখতে যাব, তখন জাহিদ উঠে দৌড়ে চলে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি মায়া রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আর হাতে একটা লাঠি নিয়ে আসছে। আমি তো দেখে ভয় শেষ। তখন আমি কিছু বলতে যাব তার আগে মায়া আমায় লাঠি দিয়ে মারতে লাগলো আর বলতে লাগলো, কি বলছিলি তুই? আমার কাছে যাবি না তাই না? তোর হাত পা আমি আজ ভেঙে দিব। এই বলে মায়া মারতে লাগলো। তখন আমি বললাম, প্লিজ ছেড়ে দাও, আর বলবো না কখনো। না, আর ছাড়া যাবে না। তুই এই কথা অনেকবার বলছিস, আর কোনো কথা শুনতে চাই না। এই বলে মায়া মারতে লাগলো। তখন আমি আশেপাশে তাকিয়ে দেখি মানুষ এসে ভিড় জমিয়ে দেখছে। তখন আমি বললাম, দেখো অনেক মানুষ এসে গেছে আর ভিড় জমিয়ে দেখছে, তারা কিন্তু খারাপ কিছু ভাবছে আমায়। ছেড়ে দাও, তুমি যা বলবে আমি শুনবো, যা করতে বলবে বলবো। তখন মায়া তাকিয়ে দেখলো সত্যি অনেক মানুষ এসে গেছে। এটা রাস্তার একটু পাশে একটা গাছতলায়, আমরা সেখানেই বসে আড্ডা দিই। এখান দিয়ে বেশি মানুষ চলাচল করে না, কিন্তু বিকেলে চলাচল করে, কারণ এই রাস্তা দিয়ে বিকেলে সবাই বাজারে যায়। তখন মায়া সবাইকে বলল, আপনারা সবাই এখান থেকে চলে যান, কিছুই হয়নি। এত ভিড় করার কি হলো? যান বলছি। তখন সবাই চলে গেল আর মায়া বলল, তুই আমার সাথে চল। তুই কি জানি বললি, আমি যা করতে বলবো করবি? ঠিক আছে আয়, আজ তোর সাথে অনেক কিছু করব। তখন আমি মায়াকে বললাম, অনেক কিছু করবে মানে কি করবে তুমি আমার সাথে? আয় না তুই আমার সাথে, পরে গেলেই তো বুঝতে পারবি কি করব। এর মতলবটা কি কে জানে? ভাবসব দেখে মনে তো হচ্ছে না ভালো মতলব আছে। যাই হোক, যদি আবার মারে তাহলে আমিও এবার ছাড়বো না, এই বলে দিলাম। তখন মায়া বলল, দাঁড়িয়ে না থেকে চল। তখন আমি বললাম, না, আমি যাব না তোমার সাথে। না গেলে সত্যিই মারবো আবার। এখন চল বলছি। শয়তান মেয়ে, তুই যদি আমার সিনিয়র না হতি আর চাচাতো বোন না হতি তাহলে তোকে বুঝিয়ে দিতাম এতক্ষণে। তখন মায়া আবার বলল, কি রে, কি ভাবছিস? কিছু না। চল তাহলে, তুই বলছিস আমি যা বলবো করবি, এখন চল। এই বলে তখন মায়া আবার হাতে ধরে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলো আমায়। তখন আমি খেয়াল করলাম এটা তো আমার বাসার রাস্তা, অথবা মায়ের বাসার রাস্তা, না অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তখন আমি মায়াকে জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? এদিক দিয়ে, এটা তো বাসার রাস্তা নয়। তখন মায়া হাসতে হাসতে বলল, চুপ করে আয়, অনেক কিছু করার আছে। কতদিন অপেক্ষায় ছিলাম এই দিনটির জন্য। কোনো কথা না বলে আয়। তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম মায়ের কথা শুনে, কারণ এই মায়া অনেক রাগী মেয়ে, আবার মারবে না তো, এটা ভেবেই ভয় লাগছে। কিছুক্ষণ পর মায়া একটা বাসার সামনে নিয়ে গেল, গিয়ে তখন টেনে আমায় ভিতরে নিয়ে গেল। মায়া ভিতরে নিয়ে যাওয়ার পর দেখি
একটা মেয়ে উল্টো দিকে ফিরে রয়েছে দাঁড়িয়ে। তখন মায়া তাকে উদ্দেশ্য করে বলল, কি রে অহনা, আঙ্কেল আন্টি কোথায় আজ? একটু পাশের বাসায় গেছে একটা চাচিকে দেখতে, খুবই অসুস্থ তাই। অহনা এদিকে ফিরেই দেখলো আমি মায়ের সাথে আসছি। তখন অহনা বলল, এ কি নীরব ভাইয়া, আপনি কেমন আছেন? আসলে অহনা আমায় আগে থেকে চিনে, কারণ মায়া পরিচয় করিয়ে দিয়েছিল একদিন, আর ভাইয়া বলে ডাকতে বলছে, আর সেখান থেকে আমিও চিনি। তখন আমি অহনাকে বললাম, এই তো আছি কোনো মতে বেঁচে আর কি। কেন, কি হয়েছে? আমি কিছু বলতে যাব তখন মায়া বলল, থাক, আর কিছু জিজ্ঞেস করা লাগবে না, আমি নিয়ে আসছি। আর শোন, তোর রুমটা আমার লাগবে, এখন আমাদের কাজ আছে, তুই ভুলেও আসতে পারবি না যতক্ষণ না আমি বলি। কি ব্যাপার, কি মতলব তোর? সেটা তোকে বলতে যাব কেন? তোকে যেটা বললাম সেটা করবি। আর তোর খাটের নিচে লাঠি আছে তো? আছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। তারপর মায়া আমায় টেনে নিয়ে গেল অহনার রুমে, গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, কি করছো কি তুমি? দরজা বন্ধ করছো কেন? দরজা খুলে দাও। স্টপ। তখন মায়া কিছু না বলে আমায় ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, আর সাথে সাথে তার জর্জেট ওড়না দিয়ে হাত বেঁধে ফেললো। তখন আমি আবারও বললাম, কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? উল্টাপাল্টা কাজ করছো। আমি বলছি না কোনো কথা বলবে না, চুপ করে থাকো। তখন আমি উঠে বসতে চাইলাম, তখন মায়া আমায় আবার ধাক্কা দিয়ে শুইয়ে দিল আর উঠে আমার বুকের উপর বসলো। তখন আমার কাঁধে একটা কিস করলো, আর আস্তে আস্তে কিস করতে করতে উপরে উঠতে লাগলো। এক পর্যায়ে সারা মুখে কিস করতে লাগলো। তখন মায়া বলল, তোর ঠোঁটগুলো আমায় সারাক্ষণ বিরক্ত করে, কখন তাকে আদর করব? তুই কাছে থাকলে নিজেকে সামলে রাখতে পারি না, অনেক ভালোবাসি তোকে। এই বলে মায়া সারা মুখে কিস করতে লাগলো। তখন আমি বললাম, কেন এমনটা করছো? আমরা চাচাতো ভাই বোন, ভালোবাসা এটা হয় না, প্লিজ থামো। তখন মায়া বলল, কে বললো হয় না? দুটি মন এক হলেই সব হয়। না হয় না, প্লিজ ছাড়ো আমায়, সবাই খারাপ ভাববে, আর আমি এটা চাই না, আর সমাজের মানুষ খারাপ ভাববে, প্লিজ থামো, এগুলো করো না। কেউ কিচ্ছু ভাববে না। আমাদের ক্লাসের ফারিয়া তার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করছে, আর আমার বান্ধবীর তার মামাতো ভাইকে বিয়ে করেছে। তারা যদি প্রেম করতে পারে, বিয়ে করতে পারে, তাহলে আমরা করলে সমস্যা কোথায়? প্লিজ আজ বাধা দিস না আমায়, আদর করতে দে। একটা বছর ধরে তোকে ভালোবাসি, কিন্তু বলতে পারছি না, আমি আর পারছি না আমি নিজেকে সামলে রাখতে। প্লিজ আমায় একটু আদর করতে দে। তারা যা খুশি করুক, তা আমার দেখা দরকার নেই, আমাদের মাঝে এই সম্পর্ক হবে না। প্লিজ আমায় ফিরিয়ে দিস না, তুই চাইলেই হবে, আমি তোকে অনেক ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসি না, আমি তোমাকে বোনের মতো দেখি, প্লিজ ছাড়ো। কেন বুঝতে পারছিস না? আমি তোকে অনেক ভালোবাসি। তুই আমায় বোনের মতো ভাবিস, কিন্তু আমি তেমন কিছুই ভাবি না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি। দেখো, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে, ছাড়ো বলছি, আমি তোমাকে ভালোবাসি না, সরো আমার উপর থেকে। তখন মায়া শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ তোর মনে আমায় একটু জায়গা দে, আমার কিচ্ছু লাগবে না, শুধু তুই হলেই হবে। অনেক ভালোবাসি তোকে, আমি পারবো না থাকতে তোকে ছাড়া। দেখো, আমি তোমাকে আবারও বলছি, আমি তোমাকে ভালোবাসি না, বোন হিসেবে ভালোবাসি, আর কিছুই না, সরো এখন। না, আমি সরবো না। মায়া এটা বলেই আমার শার্ট খুলতে লাগলো। তখন আমি বললাম, কি করছো তুমি এগুলো? আমার শার্ট কেন খুলছো? কিন্তু মায়া আমার কোনো কথাই শুনছে না, আমার শার্টের সব বোতাম খুলে ফেললো। আর তখন মায়া আমায় কিস করতে লাগলো সারা মুখে। তখন আমি কিছু বলতে যাব তার আগেই তার ঠোঁট দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল, আজ কিস করতে লাগলো। এক পর্যায়ে পাগলের মতো টেনে আমার ঠোঁট খেতে লাগলো। আমার হাতটা বাঁধা বলে কিছু করতেও পারছি না। মায়া আস্তে আস্তে আরো পাগলামি শুরু করতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। এখন যদি মায়াকে না আটকানো যায় তাহলে সত্যি কিছু একটা করে ফেলবে। ঠিক তখনই অহনা এসে দরজার বাহির থেকে বলল, মায়া জলদি দরজা খোল, আব্বু আম্মু
চলে আসবে এক্ষুনি। জলদি দরজা খুলে বাইরে আয়। এদিকে মায়ার কোনো খেয়াল নেই বাহির থেকে কে কি বলছে। তখন আবার অহনা বলল, মায়া, দরজা খুলে বাইরে আয় জলদি। এবার মায়া শুনতে পেল আর বলল, আমার আরো কিছুক্ষণ লাগবে। প্লিজ তোর পায়ে পড়ি, জলদি বেরিয়ে আয়, নয়তো আব্বু আম্মু এসে দেখলে আমায় সন্দেহ করবে। ঠিক আছে, আসছি, দাঁড়া। এই বলে মায়া আমার উপর থেকে নেমে গিয়ে দরজা খুলে দিল। আর অহনা তখন ঘরে এসে পড়ল আর দেখলো আমায় ওড়না দিয়ে বেঁধে খাটে ফেলে রাখছে, শার্টের বোতাম খোলা। তখন অহনা বলল, ছি, কি করছিলি তুই এগুলা? পাগল হয়ে গেলি নাকি বিয়ের আগেই এইসব? পাগল হয়ে গেছে ওর প্রেমে, আর ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তাই বলে এক্ষুনি এইসব করতেই হবে? তখন মায়া আর কিছু বলল না, চুপ করে রইল। তখন আমি অহনাকে বললাম, অহনা, আমার হাতের বাঁধনটা খুলে দাও তো। তখন মায়া বলে উঠল, না, খুলবে না। তুই আগে বল আমায় ভালোবাসিস। অহনা, কি বললাম আমি বাঁধন খুলে দিতে? তখন অহনা এসে আমার হাতের বাঁধন খুলে দিল আর আমি উঠে মায়ের কাছে গিয়ে ঠাস করে দুটি চড় দিয়ে বললাম, ছি, তুমি ভাবলে কি করে এগুলো? তুমি আমার চাচাতো বোন, আমি তোমাকে বোনের মতো দেখি। তোমার ডাকে আসি বলে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার চাচাতো বোন বলে বেঁচে গেলে, নয়তো আরও কয়েকটি চড় দিতাম। আমি আর কখনো ফোন দিবে না। তুমি আজ থেকে এমনকি সামনে পর্যন্ত আসবে না। মনে রেখো, আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। তোমার বাসায় আর আমায় ডাকবে না। আমি এই বলে চলে আসতে যাব, তখন মায়া আমার হাত ধরে বলল, প্লিজ, তুই এমনটা করিস না। আমি থাকতে পারবো না তোকে ছাড়া, এক মুহূর্তের জন্যও পারবো না। আমি পারবো না তোকে ছাড়া থাকতে, অনেক ভালোবাসি তোকে। তখন আমি মায়ের হাতটি ছাড়িয়ে বললাম, তোমার মাথায় যা ঘুরছে তা ভাবা বন্ধ করে ফেলো। এই বলে দিলাম, আমার সামনে তো আসার কথা, কখনো কল দিবে না আমায়। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আর আসার পর অখনো তখন মায়াকে বলল, তুই কি করলি এটা? তোর এখন বলার ঠিক হয়নি। তুই আমার সব প্ল্যান নষ্ট করে দিলি। কি করব বল, থাকতে পারছিলাম না যখন একটা কথা শুনতে পেয়েছি। কি কথা শুনতে পেয়েছিস? তুই নীলাকে চিনিস? চিনতে পারছি না। কেন, কি হয়েছে? আজ ফোন করেছে কিছুক্ষণ আগে, আর আমায় বলেছে সে নাকি নীরবকে ভালোবাসে। তখন আমি বলছি আমি ভালোবাসি নীরবকে। তখন নীলা কি বললো জানিস? বলছি নীরব নাকি শুধু তার, আর কারোর না। সে যদি না পায় তাহলে কারো হতে দিবে না। আর আমায় বলেছে নীরবের সাথে যেন না দেখে, আর যদি দেখে তাহলে নাকি আমার মৃত্যু হতে পারে। এটা শুনে আর থাকতে পারলাম না, বলে দিলাম ভয় হচ্ছে যদি আমার কাছ থেকে নিয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে থাকবো। আমি শুধু নীরবকেই চাই, আর কাউকে না। আমি পারবো না থাকতে, অনেক ভালোবাসি। তখন অহনা বলল, আরে কান্না করিস না, থাম। আর চিন্তা করিস না, নীরব শুধু তোর হবে। কিন্তু তুই এইটা ভুল করেছিস। এখন রুমে এসে যা করছিলি। কি করব বল, রাজি হচ্ছে না। তাই ভাবলাম নিজের সবটা দিয়ে দেখি রাজি করতে পারি কিনা। এটা করেই ভুল করলি। এখন তোর উপর আরো রাগ উঠেছে গেছে। এখন এইটা ভাঙাতে প্রায় অসম্ভব হয়ে যাবে। সব প্ল্যান নষ্টই করে দিলি তুই আমার। আমি কিছুই জানি না, আমার শুধু নীরবকে চাই। যে কোনো কিছুর বিনিময়ে সব কিছু করতে রাজি আমি। ঠিক আছে শোন, এখন আমি যা বলবো তাই করবি। যদি তুই সব ঠিক মতো করতে পারিস তাহলে নীরব তোর হবেই। বল, আমি সব কিছু করতে রাজি নীরবকে পাওয়ার জন্য। বল কি করতে হবে। ঠিক আছে শোন তাহলে। গল্প শুনতে থাকেন, তাহলে সব আস্তে আস্তে জানতে পারবেন প্ল্যান কি ছিল। সব কিছু শুনে মায়া তখন বলল, ঠিক আছে, আমি সব কিছু করতে রাজি, সব করব পাওয়ার জন্য। কিন্তু এটা যদি না কাজ হয় তাহলে? এটা কাজ করবেই, চিন্তা করতে হবে না। কারণ আমিও এটা করেছি। আর আমার চাচাতো ভাইয়ের সাথে রিলেশন চলছে আমার।
ওই শয়তান মেয়ে। তুই রিলেশন করছিস আগে বলিসনি কেন? ভেবেছিলাম বলবো বলবো, কিন্তু তুই তো আমার সাথে আর এই বিষয় নিয়ে কথা বলিসনি, তাই। আচ্ছা ঠিক আছে, দেখি তোর প্ল্যান কতটুকু কাজ করে। তাহলে আমি আগামীকাল থেকে কাজে লেগে পড়বো। তাই কর। আর ওই নীলাকে কিছু একটা করতে হবে। ওর কত বড় সাহস আমার জানকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমি ওকে দেখে নিব। তা কি করবি তুই নীলাকে? তুই শুধু দেখ কি করি আমি নীলাকে। দেখি তুই কি করিস, তবে একটু তাড়াতাড়ি কিছু করিস, কারণ নীরব যেহেতু তোর উপর রেগে আছে, এখন তোর কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নেবে। আর নীলা যেহেতু তোকে হুমকি দিয়েছে, তাহলে এই ফাঁকে নীলা তার কাজ করে যাবে, আর তোর থেকে বেশি এগিয়েও যাবে, আর নীলা নীরবকে পেয়েও যাবে। কখনো না, নীরব শুধু আমার আর কারো না। এখানে আরেকটা চিন্তার বিষয় আছে। কি সেটা? যদি নীলা তার আব্বু আম্মুকে নিয়ে নীরবের বাসায় যায় বিয়ের কথা বলতে, তাহলে কি হবে? আরে এই চিন্তা নেই, আসলেও কিছু হবে না, আমি মামাকে দিয়ে তাদের দেখে নিব। ও আচ্ছা। আর ওর কত বড় সাহস আমায় ফোন করে হুমকি দেয়। আর নীরব নাকি শুধু ওর, আমি নাকি নীরবকে ভুলে যেতে, যেখানে আমি না দেখে একদিন থাকতে পারি না, সেখানে আমায় হুমকি দিয়ে সারা জীবনের জন্য নিয়ে চলে যাবে। এটা কখনো হবে না, ও আমার জান। আচ্ছা, এই টপিক এখন থাক, আমি যা বললাম তা করতে থাক আগামীকাল থেকে, তাহলে দেখবি পাখি নিজে থেকে এসে ধরা দেবে। এখন আয় একটু ফুচকা খেয়ে আসি, আব্বু আম্মু চলে আসছে মনে হয়। এখন ফুচকা খেতে যাবি? চল। কিন্তু আমার তো ফুচকা খেতে মন চাইছে না। তাহলে কি খেতে মন চাইছে? আমার মন চাইছে ওর ঠোঁট খেতে, কত মিষ্টি ঠোঁট, কি টেস্ট। শয়তান মেয়ে কোথাকার, তোর কি একটু লজ্জা নেই? যা বাবা, লজ্জার কি হলো? এইখানে যেটা সত্যি সেটা বললাম, তুই যাই বলিস। আমার ওর ঠোঁট হলে আর কিচ্ছু লাগবে না, সারাদিন ঠোঁট খেতে পারলেই হবে। থাক আর বলিস না, চল তুই এখন। তুই ফুচকা না খেলেও আমি খাবো, আমার সাথে চল। আচ্ছা ঠিক আছে, চল। তারপর দুজন বেরিয়ে গেল রুম থেকে। রুমের বাইরে এসে দেখে অহনার আব্বু আম্মু বসে আছে। তখন অহনা তার আব্বু আম্মুর সাথে কথা বলে বাসার বাইরে চলে আসলো মায়াকে নিয়ে, আর ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো ফুচকার দোকানে। অহনার বাসা থেকে বেশি দূরে না, একটু সামনেই ফুচকার দোকান আছে। তারা ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো। এদিকে আমি অহনাদের বাসা থেকে বেরিয়ে আমার বাসায় যেতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, ছি, মায়া আমার সাথে এমনটা করবে আমি ভাবতেও পারিনি। আমরা তো ভাই বোনের মতো, তাহলে কেন এমনটা করছে মায়া? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আম্মু আব্বু যদি জানতে পারে চাচাতো বোনের সাথে এরকম সম্পর্কে জড়ানো হচ্ছিল, তাহলে আমার উপর রাগ ঝাড়বে, আর সবাই জানার পর মান সম্মান সব শেষ হয়ে যাবে, আর সবশেষে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর আমি কখনো পারবো না এমনটা করতে। আজ থেকে আর মায়ের বাড়িতে যাব না, এমনি গিয়ে তার মুখটাও দেখবো না। এই বলে বাসায় চলে আসছিলাম, তখনই ফোনটা বেজে উঠল। তাকে দেখি অপরিচিত নাম্বার। তখন ফোন রিসিভ করার পর সালাম দিলাম। ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছো আমার মিষ্টি বর? তখন আমি রাগী গলায় বললাম, ফাজলামো রেখে বলেন কে আপনি, নয়তো ফোন কেটে দিলাম। আরে এত রাগ করো কেন তুমি? আমি নীলা। ও আচ্ছা, তাহলে তুমি। আর আমায় কেন ফোন দিলেন এখন? আমি ফোন দিব না তো কে দিবে? তুমি আমার মিষ্টি বর। ধ্যাৎ, ফালতু কথা শোনার সময় নাই এখন, ফোন রাখো। কি ব্যাপার, আজ এত রেগে আছো যে? কারণ কি? তুমি যতই রাগ করো আর আমার কাছ থেকে দূরে থাকো, আমি তো তোমাকে আমার করেই নিব। আরো কিছু বলার আছে? আর ওই মায়ের কাছ থেকে 100 হাত দূরে থাকবে, ভুলেও ওর কাছে যাবে না, আর কোনো মেয়ের দিকে তাকাবে না, এই বলে দিলাম। আমি কার কাছে যাব না যাব, কার দিকে তাকাবো না তাকাবো সেটা আমার ব্যাপার, তোমাকে নাক গলাতে বলিনি। আমার ফোনে আর কল দিবে না, এই বলে দিলাম। তুমি চাই বলো, তা আমার কিচ্ছু চাই আসে না, আমি শুধু তোমাকে চাই। আর একটা কথা,
আমি আমার আব্বুকে তোমাদের বাড়িতে পাঠাবো বিয়ের কথা বলতে খুব তাড়াতাড়ি। এই বলে নীলা ফোন কেটে দিল। আমি আর কিছু না ভেবে বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে শুয়ে রইলাম। রাতে বোন এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমি খাবার খেয়ে সোজা রুমে চলে আসলাম। এসে ফোন বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ওদিকে মায়া খাবার খেয়ে তার রুমে গিয়ে আমায় ফোন দিতে গিয়ে দেখলো ফোন বন্ধ। তখন মায়া মনে মনে হাজারটা বকা দিয়ে শুয়ে পড়ল। সকালে মায়া একটু জলদি উঠে গেল। উঠে ফ্রেশ হয়ে মনে মনে বলতে লাগলো, মায়া, তোর ভালোবাসাকে পাওয়ার মিশন শুরু আজ থেকে। তাহলে প্রথম কাজটা শুরু করি এখন। আগে একটু জানটাকে দেখে তারপর বাকি কাজ করব। এই বলে মায়া নিচে আসলো। তখন মায়ের আম্মু মায়াকে দেখে অবাক হয়ে বলল, এটা আমি কাকে দেখছি? না, এটা হতে পারে না, এটা নিশ্চয়ই স্বপ্ন দেখছি। তখন মায়া তার আম্মুকে বলল, কি উল্টাপাল্টা বলছো মা? তুই কি সত্যি আমার মেয়ে মায়া? এখন দাঁড়িয়ে আছিস? তো তোমার কি মনে হয় আমি ভূত? না, তা নয়, দাঁড়া, একটা চিমটি কেটে দেখছি। তখন মায়ের আম্মু তার নিজের শরীরে চিমটি কেটে বলল, না, ব্যথা পেয়েছি, তার মানে সত্যি। তখন মায়া কিছু বলতে যাবে তার আগেই মায়ের আব্বু এসে তখন বলল, কি সত্যি মায়ার আম্মু? দেখো তো এটা কে? তখন মায়ের আব্বু দেখে বলল, এটা তো মায়া। এ কি রে মা, তোর শরীর ঠিক আছে তো? তুই এত সকালে উঠলি? তোমরা কি শুরু করলে বলো তো সকাল সকাল? কি শুরু করলাম আবার? আমার মেয়ে এত সকালে উঠবে আমি তো ভাবতেই পারিনি। যে মেয়ে 10টার আগে ঘুম থেকে উঠতে চায় না, সে মেয়ে আজ 6টার আগে উঠে গেল একদম ফ্রেশ হয়ে। কেন উঠতে পারি না বুঝি? উঠতে পারিস, কিন্তু হঠাৎ করে আজ এত সকালে উঠলি কি জন্য? একটু কাজ আছে, নীরবের বাসায় যেতে হবে। এত সকালে তাই বলে? কিছুক্ষণ পর এসে তারপর ভার্সিটি যাব। কি এমন কাজ বলতো? এত কারণ জিজ্ঞেস করো কেন? আমি কি পালিয়ে যাচ্ছি কোনো ছেলে নিয়ে? এমনি কাজ আছে তাই যাচ্ছি। আরে এত রাগ করার কি আছে? যা, তাড়াতাড়ি চলে আসবি। কি রাগী মেয়ে দেখছো, কিছুই বলা যায় না। তোমার মতো হয়েছে একদম। আমার চেয়েও বেশি রাগী হয়েছে। তখন মায়া বলল, আমি যাচ্ছি এখন। তারপর মায়া চলে আসলো বাসা থেকে বেরিয়ে। এসে হাঁটতে হাঁটতে চলে আসলো আমার বাসায়। তখন এসে দেখলো আম্মু উঠে বসে আছে। তখন আম্মু মায়াকে দেখে বলল, আরে মায়া, এত সকালে কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। তা আজ আমাদের বাড়িতে এত সকালে কি মনে করে? কেন আসতে পারি না? আরে পাগলি, মন খারাপ করছিস কেন? তুই তো আর আমাদের বাসায় আসতে চাস না, তাই বললাম। কেন আসতে পারবি না? এটা তো তোর বাড়ি, যখন খুশি আসবি। এখন থেকে প্রতিদিন আসবো। আয় ঘরে বস। এখনো কেউ ওঠেনি। না, সবাই উঠতে উঠতে 9টা বাজতে পারে। ও, নীরব উঠছে। না, ঘুমাচ্ছে। এত সকালে উঠবে নীরব? আর মানুষ পেলি না কেন? কি হয়েছে? একটু কাজ আছে ওর সাথে। ও আচ্ছা, তাহলে তুই গিয়ে তোল। আমি একটু পাশের বাসায় যাচ্ছি। কিছুক্ষণ আগে এসে বলল একটু যেতে। গিয়ে শুনে আসি। তুই থাকিস, আমি আসছি 10 মিনিটের মাঝে। ঠিক আছে, যাও। আমি গিয়ে তুলছি নীরবকে এক্ষুনি। তখন আম্মু চলে গেল আর মায়া চলে আসলো। এসে দেখে আমার রুমের দরজা খোলা। তখন মায়া বলল, বাহ, ভালোই হয়েছে, রুমের দরজাটা খোলা রেখেছে। তখন মায়া রুমে গিয়ে দেখে আমি ঘুমিয়ে আছি। তখন মায়া দরজা বন্ধ করে বলল, ইস, কি কিউট লাগছে ঘুমের মধ্যে। মন চাইছে এক্ষুনি গিয়ে বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে চুপটি করে ঘুমিয়ে পড়তে। এই বলে মায়া আরো কাছে গিয়ে দাঁড়ালো
আর এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তাকিয়ে হঠাৎ ঠোঁটের দিকে চোখ গেল। তখন মায়া তার ঠোঁটে কামড় দিয়ে বলল, ইস, এত মিষ্টি ঠোঁট, আমার দেখলেই নিজেকে সামলে রাখতে পারি না। কি করি এখন? দুষ্টু মন বলছে খেতে, ঠোঁট তোমায় ডাকছে, কি করি এখন? এই বলে মায়া তাকিয়ে রইল কিছুক্ষণ, যাওয়ার পর বলল, আর পারছি না নিজেকে সামলে রাখতে, যা হওয়ার হবে, আগে ঠোঁট খেয়ে নেই। তখন মায়া আমার গেঞ্জি দিয়ে পা বাঁধলো আর তার ওড়না দিয়ে হাত বাঁধলো, বেঁধে আমার বুকে বসে পড়লো। তখন আমার সাথে সাথেই ঘুম ভেঙে গেল। আর তাকিয়ে দেখি মায়া বসে আছে আমার উপর। আমি কিছু বলার আগেই তার ঠোঁট দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল আর ঠোঁট খেতে লাগলো। 1 মিনিট যাওয়ার পর হঠাৎ আম্মু বাহির থেকে বলল, মায়া কই, তুই একটু জলদি আয় তো মা। তখন মায়া বলল, শাশুড়ি আর ডাকার সময় পেল না, একটু রোম্যান্স করছি তাও করতে দিবে না। হ্যাঁ, সমস্যা নেই, পরে একেবারে খেয়ে পুষিয়ে নেব। তখন আবার আম্মু বলল, মায়া একটু জলদি আয়। আসছি, একটু দাঁড়াও। তখন আমি মায়াকে রাগী গলায় বললাম, আবার রুমে আসার তোমাকে সাহস দিল কে? কিছুদিন পর এটা আমার রুম হবে, সাহসের কি হলো? আমি আমার রুমে আসছি। আর তুমি আমায় কিস করলে কেন? এগুলো সব আমার জিনিস, আমি খাবো না তো কে খাবে? তোমাকে না বলছি আমার সামনে আসবে না, যাও আমার সামনে থেকে। মায়া কই রে, তুই আয়। আসছি। তখন মায়া আমার হাতের বাঁধন খুলে তার ওড়না নিয়ে চলে গেল বাহিরে আর গিয়ে মনে মনে বলল, যা রাগ করার কর, যা বকা দেওয়ার দিয়ে নে, আজকের দিন শুধু, আগামীকাল থেকে আর পারবি না। আমি তখনই উঠে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বকা দিতে দিতে মায়াকে শুয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে মায়া আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে বলো? আর বলিস না, হাতটা একটু কেটে গেছে ওই বাড়িতে গিয়ে, তুই একটু বেঁধে দে তো। ইস, তোমার কি কোনো খেয়াল নেই কতখানি কেটে গেছে হাত? কিভাবে কাটলো? আসো বেঁধে দেই। জানি না কি করে কেটে গেছে হঠাৎ। আচ্ছা, নীরবকে উঠাইছিলি? যে কাজে গিয়েছে সেটা আর হয়নি, বললো হবে না, অন্য কোনো দিন নিয়ে যাবে। ও আচ্ছা, কি কাজ? পরে বলবো তোমাকে, আগে হয়ে যাক। তারপর মায়া বেঁধে দিল হাত দিয়ে, আমার বোনকে উঠিয়ে আম্মুর কাছে দিয়ে বিদায় নিয়ে চলে গেল। সেখান থেকে সোজা অহনার বাসায় চলে গেল। গিয়ে দেখে অহনা তার জন্য অপেক্ষা করছে। তখন অহনা বলল, এত লেট করলি কেন? তোর ফোন কোথায়? বন্ধ কেন? আমার ফোন ভুলে বাসায় রেখে আসছি, আর আসার সময় জানটাকে দেখে আসছি, তাই লেট হলো। তুই আবার ওইখানে গেলি কেন? একটু ঠোঁটে কিস করতে গেছিলাম, গিয়ে কিস করে আসছি। হাই রে পাগলি মাইয়া, বিয়ের পর সারা দিন কিস করিস, এখন চল। চল, কিন্তু অহনা আমার ভয় করতেছে রে, উল্টো পাল্টা যদি কিছু হয়ে যায়। হোক, তাতে কি? আব্বু জানতে পারলে অনেক বড় ঝামেলা হতে পারে। তাহলে তোর কিছু করা লাগবে না, নীলা নীরবকে নিয়ে যা, চল বাসায় চল। না, নীরব শুধু আমার, আর কারো না। তুই চল, যাই হোক তাকে আমার চাই, তার জন্য সব কিছু করতে পারি। ঠিক আছে, চল তাহলে। তারপর অহনা আর মায়া একটা গাড়ি নিয়ে চলে গেল কোথাও। এদিকে আমি ঘুমাতে পারলাম না, ঘুম আর আসলো না। তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে বসে আছি, কারণ রান্না এখনো হয়নি, তাই বসে আছি। তখনই আব্বু এসে বলল, কি ব্যাপার, আজ এত সকালে উঠলি বাবা? ঘুমটা ভেঙে গেল আজ সকাল সকাল, তাই উঠে গেলাম। খুব ভালো কাজ করেছিস, প্রতিদিন এমনই সকাল সকাল উঠবি, তাহলে দেখবি মনটাও ভালো থাকবে আর শরীরটাও। ঠিক আছে আব্বু। তখনই আম্মু এসে বলল, আর জ্ঞান দেওয়ার লোক পেলে না? তোমার ছেলে উঠবে এত সকালে ঘুম থেকে, আর মানুষ খুঁজে পেলে না? মায়া এসে ঘুম ভাঙিয়ে গেছে আজ, তাই এত সকালে উঠেছে। বলো কি, মায়াও আসছিল? কখন আসছিল? তোমরা ঘুম থেকে ওঠার আগে আসছিল, চলে গেছে আবার। ও আচ্ছা। তখন আমি বললাম,
আম্মু, তুমি এখানে তাহলে রান্না করছে কে? আজ আদিবা রান্না করছে। আমি তো আম্মুর কথা শুনে অবাক হয়ে গেছি। কি, আদিবা রান্না করছে? তখন আব্বু অবাক হয়ে বলল, আদিবা রান্না করেছে আজ? আজ আদিবা রান্না করছে। তুমি যে রান্না করতে পাঠিয়েছো আদিবাকে, ও রান্না করতে গিয়েছে কোনোদিন এই রান্নার বিষয়ে কিছু জানে? তুমি আগে শিখাইছো? আদিবা রান্নাঘরে আসলে তো শেখাবো, কোনো দিন আসতেই নাই যে শেখাবো। তুই তো প্রতিদিন বলিস আম্মুর হাতে রান্না করা ছাড়া খাবো না, তাই তো আদিবা আসে নাই। তাহলে আজ রান্না করতে পাঠালে কেন? আমায় বকা দিয়ে তাড়িয়ে দিছে, ওর কাছেও থাকতে দিল না। বললো ও রান্না করবে, কি করব আমি বল? আজ নিশ্চয়ই পেটে 17 বাজাবে। আমি খাবো না আজ। আমার তো সুগার বেড়ে গেছে, তাই সকালে খেতে পারবো না, আমি অফিস চলে যাব। এগুলো আবার আদিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর রেগে অ্যাটম বোম হয়ে গেছে। কখন যে সে দাঁড়িয়েছিল কে জানে। তখন আদিবা বলল, কে খাবে না আমার রান্না করার খাবার? আমি এত কষ্ট করে রান্না করেছি, কোথায় উৎসাহ দেবে তা না করে আগেই না করে চলে যাচ্ছে। কেউ না খেয়ে গেলে মেরে বালি চাপা দিব। চুপচাপ বসে থাকো, কিছুক্ষণের মাঝেই রান্না শেষ হয়ে যাবে। আমি খাবার নিয়ে আসছি, খেয়ে যাবে। আমার লক্ষ্মী বোন, শোন না। আর একটা কথা বললে লাঠি নিয়ে আসবো কিন্তু, এই বলে দিলাম। ঠিক আছে, তুই রান্না কর, সবাই খাবো। আমার লক্ষ্মী মেয়ে আজ রান্না করছে, সবাই খাবো, তুই নিয়ে আয়। ঠিক আছে আম্মু, আমি যাচ্ছি। এই বলে চলে গেল আদিবা। তখন আমি বললাম, কি খাওয়াবে কে জানে আজ। কি আর খাওয়াবে, যেগুলো জীবনেও আর না খেয়েছি সেগুলো। তোমরা দুজনে কি শুরু করলে বলো তো? মেয়েটা এত কষ্ট করে রান্না করছে আর তোমরা বসে অপমান করছো। আরে না, অপমান করবো কেন? আমরা খাবো বলছি তো। এত কষ্ট করে রান্না করেছে, আমরা কি না খেয়ে থাকতে পারি? কি রে বল? আব্বু, এত কষ্ট করে আমার বোন রান্না করছে, খাবো। হয়েছে, থাক, আর পাম দিতে হবে না। তারপর কিছুক্ষণ পর আদিবা বলল সবাইকে খাবার টেবিলে বসতে গিয়ে। সবাইকে বসে পড়লো। তখন আদিবা খাবার নিয়ে আসলো, এক এক করে সব নিয়ে এসে আম্মুকে, আব্বুকে আর আমাকে ভাত দিল। একটা প্লেটে প্রথম ভাত নেওয়ার পর আব্বু কিছু ভাত মুখে দিয়ে বলল, আচ্ছা মা, তুই বলতো ভাতের মাঝে কেমন জানি সয়াবিন তেল তেল লাগছে। তখন আদিবা বলল, ভাতের মাঝে একটু সয়াবিন তেল দিয়েছি, ভালো হয়েছে না? তখন আব্বু বলল, বাহ, শুনছো আমার মেয়ে কি করেছে আজ? প্রথম দেখলাম সয়াবিন তেলের ভাত হয়। খুব ভালো আবিষ্কার করেছিস। তারপর কি আছে দে মা। আব্বু, তোমরা থাকলে এর চেয়ে ভালো কিছু রান্না করে দিব। আম্মু তো ভাত নিয়ে নাড়াচাড়া করতে লাগলো চুপ করে। আর আমি তো সয়াবিন তেলের ভাত দেখে আরো আগেই শেষ। তখন আদিও আমার ভাতে ডিম ভাজা দিল, সবার ভাতেই দিল। তখন চিন্তা করলাম সয়াবিন তেল তো কিছু হবে না, খাওয়া যাবে। তখন একটু ভাজা মুখে দিয়ে খেয়ে আমি ভাবতে লাগলাম হাসবো না কাঁদবো। তখন আমি বললাম, বোন রে, ডিম ভাজা কি দিয়েছিস এগুলা? বেশি কিছু দেইনি, আদা আর রসুন আর জিরা দিছি। আমি তো আদিবার কথা শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন নিজেকে সামলে বললাম, আদা রসুন আর জিরা দিয়ে ডিম ভাজা হয়? আগে তো জানতাম না। যাক, হাত বোন জানিয়ে দিল। তখন আব্বুর দিকে তাকিয়ে দেখে এখনই কান্না করে দিবে। তখন আব্বু বলল, আর কি রান্না করলি মা? আর মাছ ভর্তা। সেটা কি আদা রসুন দিয়ে? তবে পেঁয়াজ দিয়েছি সাথে। তখন আমি বললাম, আল্লাহ, কোন দিকে তুমি যদি ধুরি ফালাও আইয়া পড়ি। ভাতে সয়াবিন তেল, ডিম ভাজা আদা রসুন, মাছ ভর্তায় আদা রসুন, জলদি দড়ি ফালাও। তখন আদিবা বলল, তোমরা খাচ্ছ না কেন? খাওয়া শুরু করো ভাইয়া, তুমিও এই ফালতু কথা রেখে দাও। এতক্ষণ আম্মু চুপ করে দুই গালে হাত দিয়ে দেখছিল আর শুনছিল। তখন আম্মু বলল, শোন মা, তুই যেগুলো রান্না করেছিস সেগুলো একটাও খাওয়ার যোগ্য না, সবগুলো নষ্ট করেছিস। কিছু রান্না করতে গেলে আগে শিখে নিবি, না জেনে কখনো রান্না করবি না। যেটা না পারিস সেটা করতে যাবি না।
তোকে আমি না করার পরও গিয়ে করেছিস। এগুলো খেলে সোজা হাসপাতালে যেতে হবে। আমি বুঝতে পারছি আম্মু, ভুল হয়েছে। আমার রান্না না শিখে যাওয়া আমি মনে করেছি একদম সহজ। সরি। এখন থেকে আমি রান্না করলে দেখবি কি করে রান্না করি, তাহলে শিখে যাবি। আচ্ছা ঠিক আছে আম্মু। তখন আমি বললাম, আজ সকালে খাওয়া হলো না আর। আজ কষ্ট করে হোটেলে খেয়ে নিস বাবা। তখন আব্বু বলল, আর আমি কি করব? তোমার তো সুগার বেড়ে গেছে, তোমার না খেলেও চলবে। ঠিক আছে, কি আর করা, ভাবছিলাম কিছু খাবো কিন্তু আর খাবো না। এখন তুমি অফিসে যাও। আর নীরব, তুই কলেজে যা। আদিবা আজ যাওয়ার দরকার নেই, কাজ আছে বাসায়। ঠিক আছে। তারপর আমি রুমে এসে রেডি হয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। জাহিদকে ফোন করে বলে দিলাম কলেজ চলে আসতে, সেখানে দেখা হবে। তারপর আমি গিয়ে একটা হোটেলে কিছু খেয়ে নিলাম, খেয়ে কলেজ চলে আসলাম। ততক্ষণে জাহিদ কলেজ চলে আসছে। জাহিদ মাঠের এক কোণায় বসেছিল। আমি কাছে যাওয়ার পর জাহিদ বলল, আসছিস দোস্ত তুই? আসছি। দোস্ত, আজ নীলা আসেনি কলেজে? খুব ভালো হয়েছে আজ আসেনি, নজর জালেই মারতো আজ। হয়তোবা। কি করলি, কোথাও গিয়েছিলি নাকি? লেট হলো আসতে? না, কিছু করেনি, হোটেলে খেয়ে আসছি। কেন, বাসায় রান্না করেনি আজ? রান্না করছে কিন্তু বোন করছে। আজ যেই রান্না করছে আমার বাপও খায়নি এই রান্না। কি এমন রান্না করেছে বলতো শুনি? তখন আমি সব খুলে বললাম। জাহিদ শুনে হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়লো। তখন আমি ঘুষি দিয়ে বললাম, শালা হাসা বন্ধ কর। রান্না না জানলে এমনই হবে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেলাম ক্লাসে। তারপর ক্লাসে গিয়ে সবগুলো ক্লাস এক এক করে শেষ করে বের হলাম কলেজ থেকে। বের হয়ে ফোনটা হাতে নিয়ে সময়ের দিকে তাকালাম। তখন দেখলাম বিকেল 4টা বাজতে চলেছে। তখনই মায়ের আব্বুর ফোন আসলো। তার আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে বলল, বাবা নীরব, মায়া কি তোমাদের বাসায়? আমি যতক্ষণ বাসায় ছিলাম মায়া ছিল না, সকালে আসছিল, চলে গেছে। এখন বাসায় আছে কিনা বলতে পারবো না। কেন, কি হয়েছে আঙ্কেল? মায়া সেই যে সকালে বাসা থেকে গিয়েছে, এখনো বাসায় ফেরেনি। চিন্তা হচ্ছে অনেক। তোমার আব্বুকে ফোন দিলাম অফিসে, তোমার বাসার ফোন বন্ধ। আমি আসছি একটু কাজে অন্য জায়গায়। এখন মায়ের আম্মু ফোন করে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, মায়া তো তার বান্ধবীর বাসায়, আমি নিয়ে আসছি। ঠিক আছে বাবা, তুমি একটু মায়াকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যাও। এ বলে মায়ের আব্বু ফোন কেটে দিল। তখন জাহিদ জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত? মায়া নাকি এখনো বাসায় ফিরেনি সকাল থেকে। কিন্তু সকালে তো মায়া আমাদের বাসায় আসছিল, তারপর চলে গেছে। তাহলে কোথায় গেছে? আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? দেখ, নীলা আজ কলেজে আসেনি, আর ওইদিকে মায়া তার বাসায় ফেরেনি। কেমন জানি সন্দেহ হচ্ছে। আরে নীলা এমনটা কিছু করতে পারবে না, যা ভাবছিস তুই। সেদিন নীলা বলেছে মায়াকে ছাড়বে না, তুই মায়াকে গার্লফ্রেন্ড বলেছিস বলে। আর নীলা কেমন মেয়ে তুই তো জানিস। এখন যদি নীলা কিছু করে? সেটাও ঠিক কথা বলছিস, যদি কিছু করে নীলা, তাহলে আমি ছাড়বো না নীলাকে। আচ্ছা, মায়া তো অহনার বাসায় যায়, চল তো গিয়ে দেখি মায়া অহনার বাসায় আছে নাকি। ঠিক আছে, চল। সামনে আমার ভাগ্নিকে মারছিস? আমি তো দুর্জয় ভাইয়ের কথা শুনে অবাক। নীলা তার ভাগ্নি? তখন দুর্জয় ভাই আমায় বলল, শোনো নীরব, আমি কাউকে আজ মারতে আসিনি। তুই তো জানিস আমার মানুষ মারতে হাত কাঁপে না। আমার একটা মাত্র ভাগ্নি, সে তোরে নিজের চাইতেও ভালোবাসে। আমি তার ভালোবাসার মানুষকে তার কাছে ফিরিয়ে দিতে সব কিছু করতে পারি। কিন্তু শুনলাম তুই নাকি তাকে ভালোবাসিস না, মায়াকে ভালোবাসিস। আর মায়া নাকি তোকে ভালোবাসে, তাই মায়াকে নীলা নিয়ে আসছে কিডন্যাপ করে। আমি চেয়েছিলাম মায়াকে মেরে ফেলতে, যাতে তোকে নীলা পেয়ে যায়। কিন্তু পরে চিন্তা করলাম তোকে ডেকে নিয়ে আসি, কিছু কথা জিজ্ঞেস করি। তখন আমি দুর্জয় ভাইকে বললাম, বলুন ভাই। নীরব শোন, তোকে যেটা বলছি সেটার ভালো করে উত্তর দিবি, নয়তো এখানে তোদের সব কয়টাকে কেটে রেখে যাব। বলুন ভাই। তুই এই দুইজনের মধ্যে কাকে ভালোবাসিস, সত্যি করে বল। তখন আমি কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম।
তখন দুর্জয় ভাই আবার বলল, চুপ করে থাকবি না, জলদি বল। তুই যদি নীলাকে ভালোবাসিস, বিয়ে করিস, তাহলে তোর যা প্রয়োজন, বাড়ি গাড়ি, টাকা দরকার হলে আমার সম্পত্তি কিছু তোরে লিখে দিব। বল, তুই সত্যি কাকে ভালোবাসিস? আমি তখনও চুপ করে রইলাম। কি উত্তর দেব আমি এটাই খুঁজে পাচ্ছি না। তখন দুর্জয় ভাই ধমক দিয়ে বলল, চুপ করে আছিস কেন? বল জলদি, নয়তো তোদের এখানে সব কয়টাকে মেরে ফেলবো। তখন আমি বললাম, ভাই আমায় একটু 2 মিনিট সময় দিন, এটা আমার জীবনের ব্যাপার। ঠিক আছে, 2 মিনিট সময় দিলাম। তখন আমি জাহিদের দিকে তাকালাম। জাহিদ চুপ করে আছে, ইশারায় মায়াকে দেখালো। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, এই নীলাকে ভালোবাসতে যাব না, আপাতত মায়ের কথা বলে এখান থেকে বের হই, তারপর দেখা যাবে। তখনই দুর্জয় ভাই বলল, কিরে, ভাবনা শেষ হলো? ভাই, আমি মায়াকে ভালোবাসি। তখন দেখলাম অহনা খুব খুশি হলো, নীলা কান্না করে দিল। তখন দুর্জয় ভাই বলল, সত্যি কথা বলছিস তো? আরে মিথ্যা বলবো কেন? আমি চাইলে মায়াকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তা করিনি। কারণ কি জানিস? হয়তো মায়াকে মেরে ফেললে জোর করে নীলার সাথে তোর বিয়ে দিতে পারতাম, কিন্তু কেউ সুখী হতে পারতো না। কিন্তু তোর প্রতি আমার একটু বিশ্বাস হচ্ছে না। তুই মায়াকে ভালোবাসিস? আমি সত্যি বলছি ভাই। আচ্ছা কি করলে বিশ্বাস হবে বলেন? 1 মাস ধরে মায়ের সবসময় পাশে দেখতে চাই। আমি তোদের ফলো করতে লোক পাঠাবো। একজন ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে যেমন ঘোরাঘুরি করে, এনজয় করে, কেয়ার করে, ঠিক তেমনই দেখতে চাই তোদের। 1 মাসে যদি বিশ্বাস করাতে পারিস, তাহলে নীলা আর আমি কোনো দিন সামনে যাব না তোদের। পরে তোরা যা খুশি করিস, দেখবো না আমি, কিছুও বলবো না। শুধু এই 1 মাস আমায় বিশ্বাস করাতে হবে। আমি হাসবো না কাঁদবো কথা শুনে বুঝতে পারছি না। এখন যদি বলি এদের কাউকে ভালোবাসি না, তাহলে দুর্জয় ভাই আমায় মেরে বালি চাপা দিবে। নিজের জালে নিজেই আটকে গেলাম। তখন দুর্জয় ভাই বলল, কিরে বল, পারবি বিশ্বাস করাতে? কি বলবো আমি খুঁজে পাচ্ছি না, তাই চুপ করে রইলাম। তখন দুর্জয় ভাই আবার বলল, দেখলি, আমি যেটা ভাবছি সেটাই হলো। তুই ভালোবাসিস না, তুই পারবি না এই 1 মাস। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, 1 মাস সমস্যা নেই, দেখতে দেখতে চলে যাবে। হ্যাঁ বলে দিই। তখন আমি দুর্জয় ভাইকে বললাম, না ভাইয়া আমি পারবো, ঠিক আছে, 1 মাস বললেন তো, পারবো। ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে শুরু। আগামীকাল 21 তারিখ, আগামীকাল থেকে তোর কাজ শুরু। আমি ফলো করার জন্য লোক পাঠাবো, দূর থেকে তোদের দেখবে। ঠিক আছে ভাই, এখন তাহলে আমরা যাই। ঠিক আছে, যা। দাঁড়া, আমার গাড়ি দিয়ে যা। হাসপাতালে প্রথম যা, মায়াকে ট্রিটমেন্ট করে তারপর বাসায় যা। তারপর দুর্জয় ভাই তার গাড়িতে উঠিয়ে দিল, মায়াকে আমার সাথে দিল, আমার কোলে শুইয়ে দিল, আর জাহিদ সামনে বসলো, অহনা পিছনে বসলো। তারপর সেখান থেকে গাড়ি হাসপাতালের উদ্দেশ্যে যেতে লাগলো। কিছুটা দূরে যাওয়ার পর জাহিদ বলল, দোস্ত কিছু বলিস না কেন? কাঁদিস কেন দোস্ত? সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন এর সাথে 1 মাস ঘুরতে হবে, রোমান্স করতে হবে, সব কিছু করতে হবে। কান্না বন্ধ কর, হাসপাতাল আসছি। তারপর জাহিদ আর ট্রিটমেন্ট শুরু করলো। কেটে যাওয়া জায়গা ব্যান্ডেজ করে দিল। তারপর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে তার বিল নিয়ে চলে যায়। তখন জাহিদ আর অহনা মায়া কথা বলতে থাকে। এদিকে আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসছি, তখনই ফোনটা বেজে উঠল। তাকে দেখি মায়ার আব্বু। হেই রে, কাম সারছে। এখন কি বলবো আঙ্কেলকে? এইগুলো কিছু বলা যাবে না, বললে সমস্যা হবে, মিথ্যা কথা বলতে হবে। তখন আমি ফোন রিসিভ করে বললাম, আঙ্কেল মায়াকে পেয়েছি, চিন্তা করতে হবে না। কোথায় ছিল বাবা? কিছু হয়নি তো মায়ার? আরে না, কিছু হয়নি। অহনার বাসায় ছিল, অহনার সাথে একটু ঘরের কাজ করেছে, তাই বাসায় যেতে পারেনি। যাক, ভালো হয়েছে, কিন্তু আমায় একটাবার বলবে না? কত চিন্তা হচ্ছিল। মায়ের আম্মু তো কান্না করে দিছে। আচ্ছা থাক সেই কথা, মায়া কোথায়? মায়ের রুমে আছে, ফ্রেশ হচ্ছে। আমি বাহিরে এখনই নিয়ে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো বাসায়। আচ্ছা আঙ্কেল, তাহলে ফোন রাখছি। এই বলে ফোন কেটে চলে আসলাম মায়ার কাছে। এসে দেখি রেডি হয়ে আছে যাওয়ার জন্য। তখন মায়া বলল, চলো কোলে নিয়ে বাসায় চলো এখন। বাবা তুমি যে ওজন নিয়ে আসতে আমার জান কয়লা কয়লা হয়ে গেছে।
বিয়ের পর তো একে নিয়ে সারা জীবন থাকবে। বিয়ে করবো একে? দরকার নেই রে বাবা। আমার মতো এই শিশুর উপর ঝাঁপ দিলে আমায় খুঁজে তো পাওয়াই যাবে না, সাথে আমার খাটকেও খুঁজে পাওয়া যাবে না। তখন সবাই ফিক করে হেসে দিল। মায়া একটু রেগে গেছে এটা শুনে। তখন মায়া বলল, আমায় জলদি নিয়ে চলো এখন বাসায়। তখন আমি আর কি করব, জাহিদকে বললাম, জাহিদ একটা গাড়ি ঠিক কর, জলদি বাইরে গিয়ে আমি মায়াকে নিয়ে আসছি। অহনা তুমি যাও। তারপর জাহিদ আর অহনা চলে গেল। তখন আমি মায়াকে কোলে নিয়ে যাচ্ছি। তখন মায়া বলল, খুব কষ্ট হচ্ছে তাই না তোমার? আগুনের মাঝে কেরোসিন তেল দিয়ে বলে পানি, বলেন কেন তো কেমনটা লাগে? তখন মায়া আবার বলল, চিন্তা করো না, সব কষ্ট দূর করে দেব রাতে, আমার কাছে থেকো শুধু। তারপর বাইরে গিয়ে দেখি জাহিদ আর অহনা একটা সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সিএনজিতে মায়াকে বসিয়ে দিলাম। তখন আমি সামনে বসতে চাইলাম, কিন্তু বসতে দিল না, মায়ের পাশে বসতে হলো। তারপর অহনা বসলো। সিএনজি তখন জ্বলতে শুরু করলো। মায়া আমার কাঁধে তার মাথা রাখলো। কিছুক্ষণ পর আমার গালে একটা কিস করলো। আমি তার দিকে রাগী দৃষ্টিতে তাকালাম, কিন্তু উল্টো মায়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হালকা একটা ঠোঁটে কিস করে হাসতে লাগলো। আমি কিছু বলিনি। তখন কিছুক্ষণ পর মায়ের বাসার সামনে চলে গেলাম। তখন সিএনজি থেকে নেমে ভাড়া দেওয়ার পর অহনা বলল, ভাইয়া আপনি চলে যান, আমি মায়াকে নিয়ে যাচ্ছি। তখন আমি অবাক হয়ে বললাম, সে কি, তুই মাকে কোলে করে নিয়ে যাবে নাকি? তাছাড়া আমায় যেতে হবে, আমি নিয়ে যাব। না, হেঁটে যাব, সমস্যা নেই। আপনি গেলে অনেক সমস্যা হতে পারে, অনেক প্রশ্ন করতে পারে মায়ের আব্বু আম্মু। কোথা থেকে নিয়ে আসছেন, কোথায় ছিল? আপনি থাকলে বলবেন একটা আর আমি বলবো আরেকটা, তখন উল্টাপাল্টা কিছু হবে। তাই আপনি যান, রাতে আসবেন, আমি সব বুঝিয়ে কিছু বলে মিটিয়ে আসছি। কিন্তু দোস্ত, আর কোনো কিন্তু না, চল আমিও বাসায় যাব, তুই পরে আসিস। তাছাড়া অহনা ঠিক কথা বলছে, আমরা গেলে সমস্যা হবে। তখন অহনা আমাকে, আমি রুমে চলে যাব তখনই আদিবা আমায় ডেকে বলল, ভাইয়া একটা কথা বলি। বল, এতে অনুমতি নিতে হয়? ভাইয়া একটা জিনিস চাইবো, আজ দিবে চাইলে? আমার বোন আমার কাছে কিছু চাইবে, কেন দিব না, বল কি চাই। তখন আদিবা নিচের দিকে তাকিয়ে বলল, কখনো তো কিছু চাইনি তোমার কাছে, একটা ফোন কিনে দেবে? আগের ফোনটা আজ 1 মাস হলো নষ্ট। তখন আমি গিয়ে আদিবার থুতনিতে ধরে মুখটা উপরে তুলে দেখি চোখে পানি জমে আছে, এক্ষুনি কান্না করে দিবে। হয়তো কখনো কিছু চাইনি বোনটা আমার কাছে। বোনটার চোখে পানি দেখে তখন আমারও খুব খারাপ লাগলো। তখন আমি বললাম, ফাগলি বোন আমার, এই জন্য মন খারাপ করতে হয়? আমি আজকে কিনে দিব, তুই চিন্তা করিস না। সত্যি কিনে দেবে? সত্যি কিনে দিব। এটা শুনে খুশিতে সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই যা, কি হলো, কান্না করিস কেন? মায় দিব কিন্তু কান্না করলে। এটা খুশিতে কাঁদছি, আমার ভাইয়া আমায় ফোন কিনে দিবে। এই বলে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। তখন আমি আদিবার চোখের পানি মুছে বললাম, তুই রেডি হয়ে নে, আমি এক্ষুনি যাব ফোন কিনতে, তোকে নিয়ে যাব, কাঁদলে কিন্তু নিয়ে যাব না। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি, এক্ষুনি গিয়ে রেডি হয়ে আসছি। জলদি রেডি হয়ে আয়, ফাগলি বোন। তারপর আদিবা খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। আমিও চলে আসলাম রুমে। আমার কাছে 10,000 টাকা ছিল, জমিয়েছিলাম। তখন সেটা নিয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। তখন আদিবাও নিচে আসলো আর বলল, চলো ভাইয়া, আমি রেডি। তারপর আমি আর আদিবা বের হতে যাব, তখনই আম্মু এসে বলল, কি এই সন্ধ্যায় ভাই বোন রেডি হয়ে কোথায় যাচ্ছে শুনি? তখন আদিবা বলল, ভাইয়া ফোন কিনে দিবে, মার্কেটে যাচ্ছি। কি ফোন কিনে দিবে? কিরে, তোর কাছে টাকা কোথা থেকে আসলো? ছিল কিছু টাকা, আব্বুর কাছ থেকে নিয়েছি, আর আমার কাছে ছিল। ও এই কথা, আচ্ছা দাঁড়া, আমার কাছে 2,000 টাকা আছে, নিয়ে যা। তখন আম্মু এই বলে চলে গেল। কিছুক্ষণ পর টাকা নিয়ে এসে দিয়ে গেল। তখন আমি আর বোন চলে গেলাম মার্কেটে। গিয়ে একটা ফোনের দোকানে গেলাম। গিয়ে শাওমি একটা ফোন কিনে দিলাম 11,000 টাকা দিয়ে। বোনটার হাতে ফোন, অনেক খুশি। তখন ফোন নিয়ে বাসায় চলে আসলাম। আসায় বোনটা খুশি হয়ে গালে কিস করলো, ধন্যবাদ দিল, আর খুশিতে অনেক কিছু বলেছে। তখন বোনটার রুমে কিছুক্ষণ আমি আম্মু বসেছিলাম।
কথা বললাম। রাতে আব্বু বাসে আসলো, সবাই একসাথে খেয়ে যে যার রুমে চলে গেলাম। আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুমিয়েছি, হঠাৎ নিজের উপর মনে হলো কেউ শুয়ে আছে। ঘুমের মধ্যে আর তাকালাম না। কিছুক্ষণ পর নিঃশ্বাস নিতে পারছি না, ঠোঁটগুলো কেউ বন্ধ করে দিয়েছে। তখনই বাধ্য হয়ে চোখ খুলে দেখি সামনে দুটি চোখ দেখা যায়, আর কিছু না। তখন ধাক্কা দিয়ে ফেলে দিলাম, দেখি মায়া। তখন আমি বললাম, হয় তুমি এখানে কেন? আর আমার উপরে কেন? কিস করতে কে বললো? এখনই তো দম বন্ধ হয়ে গিয়েছিল। কিস করা এটা আমার অধিকার। খুব মজা লাগছিল, ফেলে দিলে কেন আমায়? এখন চলে আসো, আবার কিস করব। ধ্যাৎ, যাও তো আমার রুম থেকে, নয়তো চিৎকার দিয়ে সবাইকে নিয়ে আসবো। নিয়ে আসো, আমিও বলবো তুমি উল্টাপাল্টা কিছু করতে চাইছো। এই যা, কি সাংঘাতিক মেয়ে! আমার ঘরে এসে আমায় থ্রেট দেয়, মান সম্মানের ব্যাপার। তখন আমি জিজ্ঞেস করলাম মায়াকে, আচ্ছা কিসের জন্য আসছো বলো? উঠে ফ্রেশ হয়ে নাও, আমরা একটা জায়গায় যাব। আমি যাব না, তুমি যাও। তাহলে আমি দুর্জয় ভাইকে ডাকি, না গেলে? তখন আমি একটু ভয় পেয়ে গেলাম আর বললাম, এই না না, আমি যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি, যাবো আমি। গুড বয়, জলদি যাও। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া আমার ঘর গুছিয়ে দিয়েছে, সাথে বিছানায় একটা শার্ট আর প্যান্ট রেখে দিয়েছে। পাশে মায়া বসে আছে। তখনই মায়া আমায় দেখতে পেল আর অদ্ভুত নেশার দৃষ্টিতে তাকিয়ে বলল, ইস, কি হট লাগছে তোকে, মন চাইছে আয় না একটু আদর করি তোকে এখন। কি লিচু মাইয়া, একটু শরম নাই? তখন মায়া আবার বলল, দাঁড়া, আমি এসে আদর করছি। এই না না, একদম কাছে আসবে না বলে দিলাম, নয়তো আমি যাব না। ঠিক আছে ঠিক আছে, এখন এগুলো পরে নাও, বিয়ের পর তো আর বাধা দিতে পারবে না, তখন সব পুষিয়ে নেব। আমি তোমার পছন্দ মতো পরবো কেন? আমার যেটা পছন্দ সেটা পরবো, কিন্তু এটা পরবো না। বারবার রাগ তুলিস কেন বলতো? এত কথা বলে চুপচাপ এগুলো পরে নে এখন, নয়তো মাইট দিব। ঠিক আছে, তুমি নিচে যাও, আমি এটা পরে আসছি। সত্যি তো এটা পরে আসবি? সত্যি বলছি, যাও। ঠিক আছে, আয় তাহলে আমি যাচ্ছি। এই বলে মায়া চলে গেল। তখন আমি রেডি হতে লাগলাম। মায়া থাকলে আরো দুষ্টুমি করবে, তাই নিচে যেতে বললাম। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি মায়া আর আদিবা বসে আছে খাবার টেবিলে। তখন আমিও গিয়ে বসলাম। তখন আম্মু এসে সবাইকে খাবার দিল। খাবার খেয়ে উঠা মাত্রই আম্মু বলল, নীরব, মায়ের সাথে একটু যা তো। কোথায় যাই? যাচ্ছি, আর বলা লাগবে না। সাবধানে যাস। তারপর মায়ের সাথে আমি বাসার বাহিরে চলে আসলাম। তখন এসে মায়াকে বললাম, কোথায় যাবে তুমি এখন? রূপগঞ্জে যাব, আমার খালামুনির বাসায়। কি, এত দূরে? বাবা, আমি যাব না, তুমি যাও একা। একটু সামনে তাকিয়ে দেখ তো কে। কে? কোথায়? সামনের রাস্তায়, ভালো করে। তখন আমি তাকিয়ে দেখি দুর্জয় ভাই বসে আছে গাড়িতে। তখন একটু ভয় পেয়ে গেছি আর বললাম, ঠিক আছে চলো যাচ্ছি, কিন্তু যাব কি করে? কেন, আমার স্কুটি বাইক দিয়ে যাব, এই তো সামনে। এই বাইক দিয়ে গেলে 3 দিন লাগবে, তাছাড়া আমি বাইক চালাবো না। তোমাকে কে বলেছে চালাতে? আমি চালাবো, তুমি পিছনে বসবে। কি, তুমি চালাবে? প্লিজ ছেড়ে দাও, আমাকে এখনো বিয়ে করিনি, এত আগে মরার ইচ্ছে নাই আমার। আমার ছায়ারা দাও। চুপ করে উঠে পড়ো, আমি তোমার চেয়ে ভালো চালাতে পারি। জানি, কতটুকু ভালো চালাতে পারো বলতে হবে না। আজারা কথা না বলে উঠে পড়ো। কি আর করা, দুর্জয় ভাইয়ের সামনে না চাইতেও বসে যেতে হবে, পিছনে কিছু বলতে পারবো না। তখন মায়া উঠে বসে পড়লো আর আমি উঠে বসে পড়লাম পিছনে। তখন মায়া আর টমটম স্কুটি বাইক চালু দিয়ে যেতে লাগলো। কিছুটা দূরে যাওয়ার পর বলল, কি হলো, ভালো করে জড়িয়ে ধরে বসো, এমন করে বসে থাকলে পড়ে যাবে। তুমি যে জোরে গাড়ি চালাচ্ছ, এর চেয়ে দ্রুত হেঁটে যাওয়া যাবে, আর ধরে বসে থাকা লাগবে না। তুমি ধরে বসছো না দেখে আমি আস্তে চালিয়ে যাচ্ছি, তুমি আমায় জড়িয়ে ধরে বসো, আমি জোরে চালাচ্ছি।
মাথা খারাপ? আমার এই রাস্তায় তোমাকে জড়িয়ে ধরে বসে থাকবো? কখনো না। কত মানুষ রাস্তায় আছে, সবাই দেখবে। আরে আমার গাড়িতে সমস্যা কোথায়? মানুষ দেখলে দেখুক, বেশি কথা না বলে জড়িয়ে ধরে বসো, নয়তো গাড়ি থামিয়ে দুর্জয় ভাইকে বলবো। বারবার খালি ভয় দেখায় দুর্জয় ভাইয়ের। আচ্ছা, জড়িয়ে ধরে বসছি। কথা না শুনলে কি করব তাহলে? তখন আমি মায়ের কোমরে 2 হাত দিয়ে পেঁচিয়ে শক্ত করে ধরে বসে পড়লাম। তখন মায়া হালকা কেঁপে উঠল। তখন আমি বললাম, সমস্যা হচ্ছে, ছেড়ে দিব? না রে, ছাড়িস না, আরো শক্ত করে জড়িয়ে ধরে বসে থাক। ঠিক আছে, এখন দ্রুত গতিতে যাও, এত আস্তে গেলে হবে না। তখন মায়া দ্রুত গতিতে বাইক চালিয়ে যেতে লাগলো। তখন আমি একটু পিছনে তাকিয়ে দেখি দুর্জয় ভাইয়ের গাড়ি একটু দূরে আছে। 2 ঘন্টা পর একটা রাস্তায় ঢুকলো গাড়ি নিয়ে। রাস্তার 2 পাশেই ধান ক্ষেত, হালকা পানি আছে। অনেকটা জায়গা এমন দেখতে খুব ভালো লাগছিল। তখন একটু ভয় হলাম, মায়ের সাথে দুষ্টমি করি, এই রাস্তায় কেউ নেই। যেই বলা সেই কাজ, মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে আরও কাছে চলে গেলাম, একদম মিশে গেলাম মায়ের সাথে। তখন মায়ের কাঁধে হালকাভাবে একটা কিস করলাম। মায়ের সাথে সাথে কেঁপে উঠলো। তখন আমি কিস করতে লাগলাম, আর আস্তে আস্তে কিস করতে করতে উপরে উঠতে লাগলাম। মায়া আদর পেয়ে গাড়ি চালানো ছেড়ে দিল, আর তার ফলে গাড়ি গিয়ে আমাদের সাথে নিয়ে পড়লো পানিতে। পানি ছিল, অল্প ধান লাগানো, তাই বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। তখন দুর্জয় ভাইয়ের লোক দৌড়ে এসে উঠালো আমাদের। তারা সবাই আমাদের দেখে হাসছিল। তখন একটা লোক বলে উঠল, এত জায়গা রেখে শেষ পর্যন্ত ধানের জমিতে নিয়ে গাড়ি ফেললে কেন? তখন আমার রাগ উঠে গেল মায়ের প্রতি। আর তখন মাকে বললাম, এটা কি করলে তুমি? গাড়ি চালাতে পারো, চালাতে বসছো কেন? সব কাপড় নষ্ট করে দিলে, ফালতু মেয়ে। ইস, আমার দোষ দিচ্ছে। সব দোষ তোমার। তোমাকে কে বলেছে এমন করে কিস করতে? আমি বলছি তোমায় কিস করতে, এমন আদর করতে? তখন কি নিজেকে সামলাতে পারা যায়? আমি আর গাড়ি দুজনেই কন্ট্রোল হারিয়ে ফেলেছি। সব দোষ তোমার। আমি আর কি বলবো, দোষ তো আমারই। তে চুপ করে রইলাম। ধ্যাত, সব শেষ, কাদা লেগে গেছে সারা শরীরে, আজাইরা ভাইবার। তখন দুর্জয় ভাই এসে বলল, সামনে একটা ঘর দেখা যাচ্ছে, সেখানে নিশ্চয়ই পানি আছে। যাও, কাদাগুলো পরিষ্কার করে আসো পানি দিয়ে, তারপর আমাদের গাড়ি করে যেও। স্কুটি বাইক পানিতে পড়ার কারণে আর স্টার্ট নাও নিতে পারে, একটু দেখে চালাতে পারো না বাইক? তারপর আমি আর মায়ের সামনে বাড়িতে যাওয়ার আগে একটা ছোট পুকুর দেখতে পেলাম, পানি ভালো। তখন সেখান থেকে পরিষ্কার করে চলে আসছি। মায়া তখন বলল, আজ সূর্য কোন দিকে উঠেছে? আজ কি মনে করে আদর করলে বলো তো? হঠাৎ করে কি হলো? আমি কোনো উত্তর না দিয়ে দুর্জয় ভাইয়ের গাড়িতে বসে পড়লাম, সাথে মায়া। তারপর চলে গেলাম মায়ের মণিখালার বাসায়। দুর্জয় ভাই আমাদের দিয়ে চলে গেল। মায়া অনেক রিকোয়েস্ট করছে আসার জন্য, কিন্তু সে কাজ দেখিয়ে চলে গেল আর বলে গেল মায়ের স্কুটি বাইক ঠিক করে দিয়ে যাবে তার লোক। ভিতরে যাওয়ার পর মায়া তার খালাকে বলল, কেমন আছো তুমি খালা? এই তো ভালো। তা এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? ভুলেই গিয়েছিস আমায়? কি যে বলো খালা, তোমাকে ভুলে যাব আমি? কখনো না। তোর আব্বু আম্মু কেমন আছে? এই তো ভালো আছে। এই ছেলেটাকে তুই যে বলেছিস ফোনে এইসব? হুম। তখন আমার কাছে আসলো। আমি সালাম দিয়ে বললাম, হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মাশাল্লাহ, মায়া তোর পছন্দ আছে বলতে হবে। যাও, লজ্জা দিও না তো। বাবা, কি লজ্জা! থাক, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। সব রেডি করে রাখছো তো? বাকি লোক কোথায়? আগামীকাল সকালে আসবে, তুমি চিন্তা করো না, রেডি করে রাখো। ঠিক আছে। আর তোদের কাপড় ভেজা কেন? আসার সময় পানিতে পড়ে গেছি গাড়ি নিয়ে। বলিস কি, ব্যথা পাসনি তো? না, ব্যথা পাইনি। গাড়ির ড্রাইভার কে ছিল? আমি ছিলাম। এই জন্য এমন হয়েছে, ফালতু ড্রাইভার। বাদ দাও তো এগুলো। তুই আমার ঘরে গিয়ে দেখ, একটা শাড়ি আছে, সেটা তুই পরে নিস। আর দেখিস লুঙ্গি আছে, সেটা নীরবকে দিস। যা গিয়ে তাড়াতাড়ি কাপড় পাল্টিয়ে আয় দুজন, আর ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। বাবা নীরব, তুমি মায়ের সাথে যাও। আমি কিছুই বুঝতে পারছি না তাদের কথা।
তখন মায়ের সাথে একটা ঘরে চলে আসলাম আর এসে বললাম, কে আসবে বললে? আমি কিছুই বুঝতে পারছি না, কি বললে? কিছু না, দুর্জয় ভাইয়ের কথা বলছে। না, কেমন জানি তবুও সন্দেহ লাগছে। হ্যাঁ, তোমার তো অজয়ের সন্দেহ লাগবেই, তুমি মানুষই এমন। এই বলে তখন মায়া গিয়ে একটা শাড়ি নিল আর আমাকে লুঙ্গিতে বলল, যাও গিয়ে ওটা ওই ঘরে পরে আসো। তখন আমি নিয়ে চলে গেলাম, গিয়ে লুঙ্গি পরে ফ্রেশ হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর মায়া আসলো শাড়ি পরে আমার সামনে। মায়ের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি, অনেক সুন্দর লাগছিল শাড়িতে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন মায়া তা বুঝতে পেরে বলল, এমন করে না তাকিয়ে চলো, খিদে পেয়েছে, পরে দেখতে পারবে, চাইলে আদর করতে পারবে। মায়ের কথায় আমার ধ্যান ভাঙলো। তখন আমি আর কিছু না বলে চলে গেলাম, গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। তখন মায়ার খালা আমাদের খাবার দিল। তারপর খাওয়া শেষে আমি চলে আসলাম রুমে। মায়া বসে আছে, তখন তার খালা বলল, তুই বসে থাক, আমি বাজার থেকে আসছি একটু। ঠিক আছে যাও, কিন্তু তোমার ছেলে আর ঝুমুর কোথায়? ঝুমুর গিয়েছে কলেজে, আর সুমন গিয়েছে সেখানেই। আচ্ছা ঠিক আছে। তারপর মায়ের খালা চলে গেল। এখন ছোট করে পরিচয় দিই, মায়ের খালু থাকে বিদেশে আর সুমন হচ্ছে বড়, ভার্সিটি পড়ে। ঝুমুর কলেজে মাত্র উঠেছে। তারপর মায়া চলে আসলো আমার কাছে, এসে বলল, তোমাকে কিছু বলার আছে। বলো, কি বলবে? তখন মায়ের শাড়ির আঁচল ফেলে দিল। তখন আমি এটা দেখে চোখে হাত দিয়ে বললাম, কি করছো তুমি? এগুলো আঁচল তুলো। একটু ভালো করে তাকাও আমার দিকে, তাহলে বুঝতে পারবে কেন ফেলছি। তখন আমি একটু তাকিয়ে দেখি কোমরে অনেকগুলো দাগ, কিসে জানি, হয়তো পিঠেও আছে আরো। তখন আমি অবাক হয়ে বললাম, এগুলো কিসের দাগ? তোমাকে কিছু সত্যি কথা বলতে এখানে নিয়ে আসছি, কারণ আমি আর পারছি না। 2টা বছর ভালোবেসে কষ্ট সহ্য করছি, আর পারছি না আমি। কি বলো? তুমি কি জানো নীলা কেন তোমার পিছু ছাড়তে বাধ্য হয়েছে? আমি সেটাই ভাবছিলাম, কি করে আর নীলা বিরক্ত করা ছেড়ে দিবে বলল। তুমি একবার চিন্তা করছো নীলার আব্বু আম্মু কেন তার পরের দিন আসেনি? কেন আসেনি একটু বলো তো, কারণ কি এগুলোর? আমি মামাকে দিয়ে থ্রেট দিয়েছি যাতে তোমার বাসায় না যায় বিয়ের কথা বলতে। আমি তো অবাক হয়ে গেছি শুনে। তখন মায়া আবার বলতে শুরু করলো, নীলা সেদিন সত্যিই আমায় তুলে নিয়ে গিয়েছিল মারতে। আমরা সেদিন গিয়েছি দুর্জয় ভাইয়ের সাথে কথা বলতে, কিন্তু উল্টো আমাদের তুলে নিয়ে গেল। ভাগ্য ভালো অহনা লুকিয়ে দুর্জয় ভাইকে ফোন করেছে, কারণ লোকগুলো ছিল দুর্জয় ভাইয়ের। আমি বলেছি ফোন করে আমার কথা বলতে দুর্জয় ভাইকে। আর একটা কথা, তোমাকে ভাগ্নি যে বলল সেটা নীলা না, আমি তার ভাগ্নি, কিন্তু আপন না। সেদিন সে আমায় বাঁচিয়েছে। নীলাকে সেদিন সে অনেক হুমকি দিয়েছে, মেরে ফেলতে চেয়েছে, কিন্তু তা না করতে তোমার মুখ থেকে শুনতে চেয়েছি তুমি কাকে ভালোবাসো। তারপর তো তুমি বললে আমায় ভালোবাসো। আমাদের হসপিটালে পাঠিয়ে নীলাকে বাসায় দিয়ে এসে হুমকি দিয়েছে যাতে তোমার পিছনে না ঘুরে। তুমি যখন বাসায় দিয়ে আসলে তখন আমি আব্বু আম্মুকে সব খুলে বলে দিয়েছি তোমাকে ভালোবাসি, আর আব্বু তখন অনেক রাগ করে। সেখানে তোমার আম্মু ছিল, অহনা চলে গিয়েছিল। বিশ্বাস করো, আব্বু লাঠি দিয়ে অনেক মারছে এর জন্য, কারণ আমরা চাচাতো ভাই বোন বলে অনেক মারছে। এই দাগগুলো সেগুলো আরও আছে পিঠে। সেদিন আব্বু 2বার মারছে আমায় রাগে, কিন্তু আমার একটুও কষ্ট হয়নি জানো, কারণ এই কষ্ট কিছুই না তোমাকে পাওয়ার জন্য। আমি আরও কষ্ট পেতে রাজি আছি, কিন্তু তোমাকে হারাতে রাজি নই। আরেকটা কথা কি জানো, আম্মু আগেই জানতো আমি তোমাকে পছন্দ করি, কিন্তু কিছু বলতো না। সেদিন আম্মুও আমায় সাথে মারছে। তোমার আম্মু না থাকলে মৃত্যু হতো সেদিন, তোমার আম্মু বাঁচিয়েছে। আর কিছু খেতে দেয়নি জানো, সারা রাত কান্না করছি। তোমার আম্মু বুঝিয়ে গেছে তাই আর মারেনি রাতে। এখন বলো আর কি করতে হবে তোমাকে পেতে? নীলার হাতে মার খেয়েছি যে আব্বু আমায় কোনো দিন গায়ে হাত তোলেনি, গতকাল আমায় লাঠি দিয়ে মারছে 2বার। সাথে আম্মু আর কত মার খেতে হবে, আর কত কষ্ট সহ্য করতে হবে বলো তোমাকে পেতে? আর পারছি না আমি, প্লিজ আর কষ্ট দিও না। এখন মেরে ফেলতে পারো কষ্ট না দিয়ে। তুমি জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্তের জন্য ভালো থাকতে পারি না, হাসতে পারি না, খেতে পারছি না, ঘুমাতে পারছি না। যখন তুমি কাছে থাকো তখন আমার চেয়ে খুশি এই পৃথিবীতে আর কেউ হয়তো হয় না। প্লিজ, তোমায় ছাড়া আর থাকতে পারছি না, আর কষ্ট নিতে পারছি না।
একটু বুকে টেনে নাও। মায়া তখন কথাগুলো বলল, আমি নিশ্চুপ হয়ে শুনছিলাম। মায়া কথাগুলো বলেই কান্না করতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। সত্যি তো, আমি তোর ভালোবাসা বুঝতে পারলাম না। পাগলের মতো ভালোবাসে আমায়, আর আমি তার ভালোবাসা বুঝতে পারছি না। হোক না সে চাচাতো বোন, তাতে কি হয়েছে? যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে কি? জীবনে তো এমনই একজন মানুষ প্রয়োজন। মায়া বসে বসে কান্না করছিল। তখনই আমি গিয়ে উঠিয়ে চোখের পানি মুছে বললাম, আমি জানি না কেন তোমার ভালোবাসার সাড়া দিতে পারছি না। হয়তো চাচাতো বোন ভাবছি বলে তাই পারছি না, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি কেমন জানি একটা ফিলিংস আছে আমার। তুমি দূরে থাকলে কেমন জানি একটা শূন্যতা অনুভব করতে পারি। জানি না এটাকে কি বলে, হয়তো ভালোবাসা এটাই বলে। তোমার সত্যিকারের ভালোবাসার কাছে আমি হেরে গেছি। এখন আর চাচাতো বোন নয়, বউ হিসেবে দেখতে চাই আমার, হবে আমার বউ। তখন মায়া এটা শুনে খুশিতে জড়িয়ে ধরে কান্না করে বলল, হুম, আমি রাজি আছি তোমার বউ হতে। তখন দরজার বাহির থেকে কাশি দিল আর হাততালি দিতে লাগলো। তাকিয়ে দেখি মায়ের খালা আর তার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। দরজা খোলাই ছিল, তারা কখন যে সে দেখছিল খেয়ালই করা হয়নি। তখন মায়ের খালা বলল, এর চেয়ে ভালো রোমান্টিক দৃশ্য আর হতে পারে না। বাবা, তোমাদের কাহিনী শুনে আমি নিজেই কেঁদে দিয়েছিলাম একটুর জন্য। তখন তার মেয়ে ঝুমুর বলল, আম্মু আমিও। তাহলে আর দেখা দেখি কি, কাজে এখনই রাখছি। গিয়ে কাজী সাহেবকে বলে আয়। কিন্তু এখন কি সবাইকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে? শোনো, যদি তোমরা বিয়ে করে ফেলো তারপর বাসায় যাও তাহলে কিছু হবে না, কারণ মায়া তো আগেই বলে দিয়েছে যদি তোমাদের সবাই তাড়িয়ে দেয় তাহলে আমার কাছে থাকবে এসে। ঠিক আছে? বিশ্বাস রাখো, সবাই মেনে নেবে। ঠিক আছে। কিরে মায়া, কথা বল। দেখলি, লজ্জায় একেবারে শেষ। মায়া লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে রাখলো। তখন মায়ের খালা বলল, তুমি কি জানো মায়া কেন এখানে নিয়ে এসেছে? তোমাকে বিয়ে করার জন্যই আসছে। তাই তো তখন আমি জিজ্ঞেস করছিলাম বাকি লোক কোথায়। এই সেই ছেলে। তখন আমি অবাক হয়ে বললাম, কি বলছেন? কিন্তু কোন লোকের কথা বলবেন? আরে দুর্জয় ভাই না, কি এর নাম, তার কথা বললাম। মায়া বলছে আসবে, তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, ঠিক আছে। কিরে মায়া, এখন তো আয়, কাজ আছে অনেক, পরে সময় পাবি অনেক। তুমি যাও, আমি আসছি। তারপর মায়ের খালা চলে গেল আর মায়া তখন বলল, আমি তাহলে যাই এখন, পরে আসবো, তুমি বসে থাকো। ভাবছি কি আব্বু আম্মুকে বলবো। সমস্যা নেই, আগামীকাল আমরা চলে যাব, তখন গিয়ে একেবারে বলবো। ঠিক আছে, তাহলে তাই হবে। তারপর মায়া চলে গেল আর আমি বসে রইলাম। সন্ধ্যায় কাজে নিয়ে আসলো। আমি জাহিদকে ফোন করে সব বলে দিয়েছি, তাই জাহিদ এখানেই আসছে। সাথে আমার আরও 2 বন্ধু আসলো। ফাহাদ আর সাব্বির আসার সময় শাড়ি আর আমার জন্য পাঞ্জাবি নিয়ে আসলো। তারপর কাজী বিয়ে পড়িয়ে চলে গেল। তখন আমি আর সব বন্ধুদের নিয়ে আড্ডা দিতে লাগলাম বাইরে। তখনই আম্মু কল দিল। ফোন রিসিভ করার পর বলল, কিরে আজ বাসায় কি আসবে না? না আম্মু, আমরা মায়ের খালার বাসায় আসছি, আগামীকাল আসবো, আজ আসতে দিল না। ঠিক আছে আয়। আর একটা কথা, তোর চাচার সাথে বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কি আম্মু? তোর আর মায়ের বিয়ের কথা বললাম, সামনের মাসে বিয়ে কিন্তু। সত্যি বলছো আম্মু? কিন্তু কি? কিন্তু তুই তো সেখানে গিয়ে বিয়ে করে ফেললি শুনলাম, আমাদের না বলে। ঠিক আছে আয় বাসায়, তারপর দেখাচ্ছি। আম্মু, তুমি কি করে জানলে? মায়া আর তোর বন্ধুরা বলছে। এই বলে ফোন কেটে দিল আম্মু। যাক, চিন্তা নেই, আম্মু তো রাজি আছে, সবাই রাজি আছে, কিছু মায়ের খেলে কিছু হবে না। তখন জাহিদ বলল, দেখলি তোর পরিবার সবাই রাজি। আমি আগেই বলেছিলাম তোরা রাজি থাকলে পরিবার কিছু বাধা দিতে পারবে না। ঠিক বলেছিস। তারপর আরও কিছু আড্ডা দিয়ে চলে আসলাম বাসর ঘরে। রুমে এসে দেখি মাত্র 10টা বাজে। গ্রাম তো, তাই সময় যেতে চায় না। মায়া ঘোমটা দিয়ে বসে আছে। তখন আমি দরজা বন্ধ করে কাছে আসার পর মায়া খাট থেকে নেমে সালাম করে বলল, চলো এখন শুরু করা যাক রোম্যান্স। এত জলদি না, একটু পর।
আগে বলো, তুমি আম্মুকে সব বলছো কেন? আরে আমায় ফোন করে বলেছে তোমার আম্মু আমাদের বিয়ে ঠিক করেছে, কারণ আমি সকালে রাগ করে বাসা থেকে এসেছি, তাই আম্মু আব্বু সবাই কথা বলে ঠিক করেছে, তখন আমি বলে দিয়েছি। যাক, খুব ভালো কাজ করছো, চিন্তা কমিয়ে দিলে। তখন মায়া আমায় খাটে ধাক্কা দিয়ে ফেলে দিল আর বলল, হয়েছে, অনেক দিন ধরে আদর করতে পারি না, আজ সব আদর করব। আর একটা কথা, আমার 2টা বেবি লাগবে কিন্তু তোমার মতো। ঠিক কি আর করা, একটু কষ্ট বেশি করতে হবে, আমার সিনিয়র বউ। চলো শুরু করি তাহলে। এই বলে মায়া আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল, তারপর কিস করতে লাগলো। তারপর না, আর বলবো না, লজ্জা করে। আর বেশি গভীরে গিয়ে লাভ নেই, বাকিটা ইতিহাস। এই ইতিহাস জানতে হলে বিয়ে করে বাসর ঘরে যান, তাহলেই জানতে পারবেন।